আজকের ক্লাসের শুরুতেই আমরা টেন্স দেখব। চলেন আমরা টেন্স দিয়ে শুরু করি। টেন্স আমরা মোটামুটি ছোটবেলা থেকেই পড়ি এবং এটার কিছু বেসিক জিনিস আমরা আসলে জানি। মোটামুটি সবাই আমরা জানি যে টেন্স মানে কি, টেন্স কিভাবে হয় বা কত প্রকারের টেন্স আছে, এগুলো আমরা মোটামুটি জানি। তো একদম শুরুর যে বেসিক কথাবার্তা, যে টেন্স মানে আসলে কি। টেন্সের অর্থ হচ্ছে কাল, এবং এটা একটা ভার্ব। কখন আসলে হচ্ছে, কখন আসলে সম্পন্ন হচ্ছে একটা ক্রিয়া, কখন আসলে সম্পন্ন হচ্ছে, সেটা কি অতীতে সম্পন্ন হয়েছিল, সেটা কি বর্তমানে সম্পন্ন হচ্ছে, নাকি সেটা ভবিষ্যতে সম্পন্ন হবে। তো দেখেন, আমরা টেন্সে ছিলাম যে টেন্স মানে ক্রিয়াটা কখন আসলে সম্পন্ন হবে, সেটা কি অতীতে সম্পন্ন হয়েছিল, নাকি বর্তমানে সম্পন্ন হচ্ছে, নাকি ভবিষ্যতে সম্পন্ন হবে। এটাই আমরা মূলত বুঝি। টেন্স দিয়ে আমরা মোটামুটি এইটাই বুঝি যে টেন্স আমাদেরকে এটাই আসলে নির্দেশ করে। এখন টেন্স কত প্রকার, এটা আমরা মোটামুটি সবাই জানি যে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই প্রতিটার টেন্সের আবার চারটা করে ভাগ থাকে। যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কেবল প্রেজেন্টের ক্ষেত্রে না, এগুলো অন্যান্য যেই টেন্সগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এই সেম ক্লাসিফিকেশনটাই হয়। এটা আমরা মোটামুটি জানি। এখন আসেন, এই বক্সটাতে আমরা একটা টোটাল টেন্সের একটা সামারি দেখতে পাচ্ছি। সামারি বলতে এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে কোন টেন্সের স্ট্রাকচারটা মূলত আসলে কেমন থাকে বা কেমন হতে পারে। যেমন দেখেন, এখানে ইনডিপি ইনডেফিনিট, বা এটাকে আমরা সিম্পল বলতে পারি, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্টের ক্ষেত্রে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট সিম্পল। এবং ফিউচারের ক্ষেত্রে আমরা বলতে পারি ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার সিম্পল। তাহলে দেখেন, এখানে আমরা একটু স্ট্রাকচারটা আগে আমরা একটু দেখি যে প্রেজেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে। পাস্টের ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে। ভার্বের পাস্ট ফর্ম কোনটা, যেটাকে আমরা মূলত V2 নামে চিনি। ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট শেল উইল থাকবে, আর ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম, অর্থাৎ এটা কিন্তু V1 না, বেস ফর্ম বসবে। কন্টিনিউয়াস অথবা এটাকে আমরা প্রোগ্রেসিভ বলতে পারি। এখানে কি হচ্ছে, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। আর পাস্টের ক্ষেত্রে কি হবে, পাস্টের ক্ষেত্রে এম ইজ আর এই জায়গাতে হবে ওয়াজ ওয়ার, এবং ভার্বের সাথে আইএনজি হবে। এই যে ভার্বের সাথে আইএনজি ব্যাপারটা, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কমন একটা জিনিস। অর্থাৎ এটা প্রেজেন্টেও ভার্বের সাথে আইএনজি হয়, পাস্টেও ভার্বের সাথে আইএনজি হয়, এবং ফিউচারে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে সাবজেক্ট, শেল বি এবং উইল বি, এইটা একটু খেয়াল রাখতে হবে যে ফিউচার টেন্সের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শেল বি এবং উইল বি হয়। কেবল শেল বা কেবল উইল হয় না, শেলের সাথে শেল বি এবং উইল বি হয়। এই যে বিটা, এই বিটা আসলে কোত্থেকে আসছে, বিটা আসছে আসলে মূলত এই যে আমরা এখানে এম ইজ আর, তারপরে আমরা পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বসাচ্ছি, সেটাই মূলত এখানে বি হিসাবে আমরা বসাচ্ছি। আর ভার্ব প্লাস আইএনজি, এই ব্যাপারটা তো কমনই থাকে। পারফেক্টের ক্ষেত্রে যে ব্যাপারটা কমন, সেটা V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা তিনটা টেন্সের বেলাতেই কমন থাকে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাড, এটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস শেল হ্যাভ এবং উইল হ্যাভ, এটা আমার ফিউচার পারফেক্টের স্ট্রাকচার। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা এক ধরনের কন্টিনিউয়াস, তবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস, নির্দিষ্ট একটা কন্টিনিউয়াস। এখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তবে স্ট্রাকচারে পার্থক্য আছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা হ্যাড বিন বসাই, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসাই। এই পুরো ব্যাপারটাই একদমই কমন একটা জিনিস, এবং এগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি পারি। এবং এখান থেকে সাধারণত পরীক্ষাতে তেমন প্রশ্ন আসে না। পরীক্ষাতে যেই প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বা যেগুলো আমাদের জন্য আসে, সেগুলো এই টেন্সগুলো আসলে
কোনটা কিভাবে কোথায় ব্যবহৃত হচ্ছে বা প্রয়োগগুলা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেটাই আমরা শেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন, ইনডেফিনিট এই শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তার মানে যেটা আসলে নির্দিষ্ট না। তাহলে বর্তমানের অনির্দিষ্ট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে বর্তমানের অনির্দিষ্ট। এইখানে অনির্দিষ্ট বলতে মূলত বোঝানো হয় যে অনির্দিষ্ট সময়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে সময় নির্দিষ্ট করা থাকে না, নির্দিষ্ট সময়ের সেন্স পাওয়া যায় না। যেমন আমি যদি বলি আই ইট রাইস, অথবা আমি যদি বলি হি গোজ টু স্কুল, তাহলে কিন্তু আমি কোনো সময়ের সেন্স পাচ্ছি না। সময়ের সেন্স পাচ্ছি না বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আপনি ভাত কখন খান, আপনি ভাত কি ঘুম ভাঙার পরে খান নাকি ঘুম ভাঙার আগে খান, বা কয়টা বাজে খান, সকালে খান নাকি রাতে খান নাকি দুপুরে খান, এই ব্যাপারটা আমরা পাচ্ছি না, সময়ের কোনো সেন্স আমরা পাচ্ছি না। জাস্ট একটা সিম্পল একটা বর্ণনা আছে যে আই ইট রাইস। আবার দেখেন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে সে স্কুলে যায়, সে কখন স্কুলে যায়, সে কয়টা বাজে স্কুলে যায়, সে কি বারে স্কুলে যায়, এগুলো সম্পর্কে কোনো সেন্স আমরা পাচ্ছি না। অর্থাৎ সময়ের কোনো সেন্স আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে পাচ্ছি না। এই কারণেই এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট। তাহলে স্ট্রাকচারটা আমরা অলরেডি শিখে ফেলেছি, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আসেন এই প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যবহারগুলো কী কী বা প্রয়োগগুলো কী কী। প্রয়োগের দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিটের প্রয়োগ হচ্ছে সব থেকে বেশি। যেই 12টা টেন্স আছে, যে 12টা টেন্সের প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলোর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যবহার হচ্ছে সব থেকে বেশি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমত কোথায় ব্যবহৃত হয় দেখেন, প্রেজেন্ট অ্যাকশনস, যে কোনো বর্তমানের যে কোনো ধরনের অ্যাকশন, কাজ, ইভেন্ট, ঘটনা অথবা ফ্যাক্ট, কোনো সত্য ঘটনা যেটা সবসময়ের জন্য ধ্রুব হয়, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করতে পারি। যেমন আমি বললাম শি লুকস ভেরি বিউটিফুল, সে দেখতে খুবই সুন্দর। দে রিড বুকস, তারা বই পড়ে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা শি লুকস বিউটিফুল, এটা একটা প্রেজেন্ট অ্যাকশন বা একটা ঘটনা, প্রেজেন্টের সেন্স দিচ্ছে, কোনো নির্দিষ্ট সময় দিচ্ছে না। দে রিড বুকস, তারা বই পড়ে, জাস্ট একটা বর্ণনা। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ কোনো অভ্যাসগত কর্ম যদি আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল দিয়ে প্রকাশ করব। একটু আগেই আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সময় নির্দিষ্ট থাকে না, অনির্দিষ্ট থাকে। তবে এইটার একটা এক্সেপশন আছে, এটার একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে এই হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কর্মের ক্ষেত্রে। অভ্যাসগত কর্মের ক্ষেত্রে আপনার অভ্যাস মানে কি, আমরা একটা কাজ নিয়মিত করি, যদি আমরা একটা কাজ নিয়মিত করি তখন সেটা আমাদের অভ্যাস হয়ে যায়, একটা রুটিন হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। তাহলে সেই অভ্যাসটা নির্দিষ্টটা সময় থাকবে। এই কারণেই অভ্যাসগত কর্মের ক্ষেত্রে বা অভ্যাসগত যে কোনো কিছুর ক্ষেত্রে, হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে আপনার অবশ্যই একটা টাইম লাগবে। আই গেট আপ এভরিডে অ্যাট 6 AM। তাহলে যেহেতু এটা আপনার অভ্যাসগত কর্ম, সুতরাং এইখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ আছে। তাহলে ইনডিফিনিটে নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, তবে এটার এক্সেপশন বা ব্যতিক্রম হচ্ছে অভ্যাসগত কর্ম। আই গেট আপ এভরিডে অ্যাট 6 AM। হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে চা পান করে। তাহলে এটাও কিন্তু একটা অভ্যাসগত কর্ম, একটা নির্দিষ্ট সময় আছে। এরপরে আরেকটা ব্যবহার হচ্ছে যে কোনো ধরনের সাধারণ সত্য। সাধারণ সত্য মানে হচ্ছে যেটা সবসময়ের জন্য সত্য, আজকে যেমন সত্য আগামীকালকেও সত্য থাকবে, এটা গতকালকেও সত্য ছিল। ইটার্নাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য। এই ধরনের সত্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্স দিয়ে আপনি আদেশ করবেন, নিষেধ করবেন, সাজেশন দিবেন, অ্যাডভাইস দিবেন, প্রপোজ দিবেন, অফার করবেন, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই প্রকাশ করতে হবে আপনাকে, অন্য কোনো টেন্স দিয়ে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স প্রকাশ করা যায় না। এবং আপনারা কিন্তু কখনো দেখবেনও না যে ইম্পারেটিভ সেন্টেন্স অন্য কোনো টেন্স দিয়ে আপনি প্রকাশ করেছেন। যেমন ড্র আ স্ট্রেট লাইন, ডোন্ট রান ইন দ্য সান,
তাহলে এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল, যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়, যেমন হিয়ার কামস দ্য বাস, ওই যে বাস আসতেছে, দেয়ার গোজ দ্য বেল, ওই যে বেল বাজে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোনো ফিউচারের ক্ষেত্রে, আমরা মাঝে মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। সেটা কোন ধরনের ফিউচার দেখেন, সেটা হচ্ছে এমন একটা ফিউচার যেটা হচ্ছে প্ল্যান করা, অথবা যেটা অ্যারেঞ্জমেন্ট করা, অথবা যেটা স্ক্যাজিউল করা। অর্থাৎ আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন, সেটা ভবিষ্যতে করবেন, কিন্তু সেটা আপনার প্ল্যান করা আছে, একদম শিডিউল করা আছে। যদি এরকম প্ল্যান করা থাকে বা শিডিউল করা থাকে, সেই কাজটাকে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে প্রকাশ করবেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে মাঝে মধ্যে কিন্তু ফিউচার ইভেন্টে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে কখন, যদি আপনার কোনো প্ল্যান থাকে, ভবিষ্যতে কোনো প্ল্যান থাকে, ভবিষ্যতে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, ভবিষ্যতে কোনো স্ক্যাজিউল থাকে, তাহলে সেটা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে প্রকাশ করতে পারবেন। যেমন দেখেন, মাই হলিডে অফিসিয়ালি স্টার্টস অন দ্য 5th of October, আমার হলিডে ছুটির দিন অক্টোবরের 5 তারিখ শুরু হচ্ছে। They leave for London by the next mail. His father sails for America next Sunday. তাহলে এই তিনটা বাক্য দিয়ে বোঝানো হচ্ছে বা বোঝা যাচ্ছে যে একটা প্ল্যান আছে। এই কারণে এগুলো ফিউচারে হওয়া সত্ত্বেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি। কোটেশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করি, যেমন কিডস সেইড আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। অর্থাৎ কোনো মনীষী বা এরকম গুরুত্বপূর্ণ কেউ যদি কোনো বাণী দেয়, কোটেশন দেয়, তাহলে সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বসাই বা প্রেজেন্ট ইনডিফিনিট সেখানে আমরা ইউজ করি। হিস্টোরিক্যাল যে কোনো ট্রুথ, অর্থাৎ ঐতিহাসিক সত্য ঘটনা, অতীতকালের ঘটনা, কিন্তু তারপরও যদি হিস্টোরিক্যাল ইভেন্ট হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করতে পারি। যেমন শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, আকবর অ্যাসেন্ডস দ্য থ্রোন হোয়েন হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড। এইটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, দ্য ভার্ব অফ পারসেপশন, ভার্বস অফ অ্যাপিয়ারিং, ভার্বস অফ ইমোশন লাইক সি, হিয়ার, লুক, সিম, ফিল। এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। অর্থাৎ মেইন কথাটা হচ্ছে যে স্টেটিভ ভার্ব যেগুলো, স্টেটিভ ভার্ব মানে কি, স্টেটিভ ভার্ব মানে হচ্ছে এগুলো অ্যাকশন ভার্ব না, এগুলো দিয়ে কোনো অ্যাকশন বোঝায় না। অ্যাকশন মানে কি, যেমন ধরেন আমি বললাম যে আমি পড়ছি, তাহলে এটা একটা অ্যাকশন। আমি ভাত খাই, এটা একটা অ্যাকশন, খাই। আই প্লে, আমি খেলি, এটা একটা অ্যাকশন। ঠিক আছে। আই সিং, আমি গান গাই, এটা একটা অ্যাকশন। তাহলে এই যে এগুলো অ্যাকশন, যেগুলো এই অ্যাকশন ভার্বগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু যেগুলো স্টেটিভ ভার্ব, যেগুলো দিয়ে আসলে কোনো অ্যাকশন বোঝায় না, যেগুলো আসলে একটা অনুভূতি বোঝায়, পারসেপশন বোঝায়, অথবা যেগুলো দিয়ে কোনো একটা কিছু, যেমন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় যে আমরা ব্যবহার করি, এই পঞ্চ ইন্দ্রিয়র কাজগুলো বোঝায়, সেগুলোকে বলা হয় হচ্ছে স্টেটিভ ভার্ব। তাহলে স্টেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। যেমন আই সি ইউ আর আ ফুল, এটা এরকম হবে না যে আই এম সিইং ইউ আর এ ফুল, এরকম হবে না। আই হিয়ার দ্য বাজিং সাউন্ড, ইউ কান্ট ফিল হার সেন্টিমেন্ট। তাহলে এই যে হিয়ার, সি, ফিল সবগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় যে অনুভূতি আছে সেগুলোর সাথে কানেক্টেড। এই কারণে এগুলো স্টেটিভ ভার্ব, এবং স্টেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। কিছু এক্সেপশন আছে, সেটা আমরা পরে দেখব। ক্লজ, ক্লজ অফ টাইম এবং হচ্ছে কন্ডিশন, টেন্সের পরেই আমরা কন্ডিশন দেখব, সুতরাং সেখানে আমরা এটা ভালো করে বুঝতে পারবো। যেমন আই শ্যাল ওয়েট টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ। তাহলে এইখানে দেখেন, এই যে টিলের পরে ইউ ফিনিশ ইউর লাঞ্চ, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা বসিয়েছি। ইফ ইট রেইনস উই শ্যাল গেট ওয়েট। তাহলে এইখানে দেখেন, ইফ ইট রেইনস, এখানেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটটা বসিয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে টিলযুক্ত যে বাক্যটা আছে, টিলযুক্ত যে বাক্য, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা বসিয়েছি, এবং এইখানে ইফযুক্ত যেই বাক্যটা আছে, ইফযুক্ত যেই ক্লজটা আছে, সেখানেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা বসিয়েছি। তার মানে হচ্ছে যেই ক্লজটা টাইম এবং কন্ডিশন বোঝায়, মেইনলি কন্ডিশন বোঝায়, সেইখানে অর্থাৎ ইফযুক্ত যেই ক্লজটা আছে, সেইখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা বসাই। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সামনের যেই সেশনটা আছে সেইখানে, কারণ সেটার টপিক হচ্ছে কন্ডিশনাল। এখন আসেন, আমাদের পরীক্ষার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের কারেকশনের
কিছু প্রশ্ন আসে, তারপরে আমাদের এই টেন্স থেকে কারেকশন রিলেটেড প্রশ্ন আসে, এবং টেন্স থেকে ফিল ইন দ্য গ্যাপস এই ধরনের প্রশ্নগুলো আসে। তো ফিল ইন দ্য গ্যাপস বলেন বা কারেকশন বলেন, এগুলো যদি আপনি সঠিকভাবে বসাইতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই কোনটা কোন টেন্সে আছে সেটা চিনতে হবে। এখন কোনটা কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা চেনার জন্য বা কোনটা সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে সেটা বোঝার জন্য আপনার কিছু সিগন্যাল ওয়ার্ড আছে, যে সিগন্যাল ওয়ার্ডগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলে আছে। সেই সিগন্যাল ওয়ার্ডগুলো কি? অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস। তাহলে এই সিগন্যাল ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্স আপনি দেখেন, তাহলে চোখ বন্ধ করে আপনাকে মনে করতে হবে এইটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এই যে সিগন্যাল ওয়ার্ডগুলা আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, যে এইগুলা যদি থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। এরপরে আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ। কন্টিনিউয়াস মানে হচ্ছে যে চলমান, প্রগ্রেসিভ মানে হচ্ছে চলমান। তার মানে হচ্ছে এই টেন্সটা দিয়ে আমরা কোনো কিছু চলছে বা কোনো একটা চলমান ঘটনা সেইটা আমরা বুঝি। যেমন দেখেন, আমরা বলি যে আই এম লিসেনিং আ সং, আমি একটা গান শুনছি। তাহলে আপনি একটা গান শুনছেন, এই যে শুনছেন, এটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। তাহলে আই এম টেকিং এ ক্লাস, আমি একটা ক্লাস নিচ্ছি। অথবা ইউ আর ডুইং এ ক্লাস, আপনারা একটা ক্লাস করছেন। তাহলে এখানে একটা কন্টিনিউইটি আছে, কন্টিনিউয়াস বা চলমান সেটা বোঝানো হচ্ছে। তাহলে কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যখন বলা হয় তখন ঘটে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যখন বলা হয় তখন ঘটে। তাহলে এটার স্ট্রাকচারটা অলরেডি আমরা দেখে ফেলেছি, সাবজেক্ট প্লাস হচ্ছে অ্যামিজার থাকবে এবং এরপরে ভার্বের সাথে আইএনজিটা থাকবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে ইমপ্লাই হয় কোথায় বা অ্যাপ্লিকেশনটা কোথায়? যে কোনো অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। যেমন শি ইজ স্টাডিং নাও, দ্য টিচার ইজ কন্ডাক্টিং আ ক্লাস। তাহলে যে কোনো চলমান ঘটনার ক্ষেত্রে, প্রেজেন্ট অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে পারি। একটু আগে আমরা দেখেছিলাম যে কোনো ফিউচারের ঘটনা যদি সেটা প্ল্যান্ড হয় বা কোনো স্কেডিউল থাকে, সেক্ষেত্রে ওই ফিউচারের ঘটনাটাকে আমরা প্রেজেন্টে লিখতে পারি। যদি কোনো নিয়ার ফিউচার অ্যাকশন হয়, যদি কোনো নিয়ার ফিউচার অ্যাকশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কেবল প্রেজেন্ট ইনডিফিনিট না, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটাও ইউজ করতে পারি। যেমন দেখেন, আমি বললাম আই এম কামিং টুমোরো, আই এম কামিং টুমোরো। তাহলে আগামীকাল আমি আসছি। আগামীকাল হচ্ছে ফিউচার, কিন্তু তারপরেও এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। তাহলে এই কারণে এই ধরনের ভেরি নিয়ার, খুবই নিকট ভবিষ্যৎ যদি হয়, নিকট ভবিষ্যতে কোনো অ্যাকশন যদি হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে পারি। শি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সট মান্থ, সে আগামী বছর, আগামী মাসে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু আমার ফিউচারের অ্যাকশন, নেক্সট মান্থ, কিন্তু যেহেতু নিকট ভবিষ্যৎ, সেক্ষেত্রে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করেছি। তাহলে এই দুইটা ব্যবহার, এই ব্যবহারটা বিশেষ করে কন্টিনিউয়াসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন সিগন্যাল ওয়ার্ড কী কী, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন কোন সিগন্যাল ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই শব্দ এবং ফ্রেজগুলো যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ধরবো। ডিফারেন্ট বিটুইন, আমি আপনাদের কমেন্ট দেখছিলাম না, ডিফারেন্ট বিটুইন লুক অ্যান্ড সি। আচ্ছা, সি মানেও হচ্ছে দেখা, লুক মানেও হচ্ছে দেখা, তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। লুক হচ্ছে আপনার, ধরেন আপনি কোনো কিছু স্পেসিফিক ডিরেকশনের দিকে আপনি আপনি তাকাচ্ছেন। ধরেন আমি আপনাকে বললাম যে লুক অ্যাট দ্য মিরর, তাহলে আপনি একদম ডিরেক্টলি মিররের দিকে তাকাচ্ছেন। আমি আপনাকে বলবো না সি দ্য মিরর, এরকম না। লুক অ্যাট দ্য মিরর মানে হচ্ছে একদম আপনি মিররের দিকে তাকাচ্ছেন, একদম মিররের, আপনি আয়নাতে আপনাকে দেখতে পাচ্ছেন।
আর সিটা হচ্ছে যে এইটা কিছুটা হচ্ছে আপনার, আপনি জাস্ট হচ্ছে নোটিস করতেছেন, জাস্ট হচ্ছে দেখতেছেন। যেমন আম, যেমন আপনি বললেন, আম, যেমন ধরেন আমি বললাম এরকম যে আই ক্যান আই ক্যান সি দ্য লাইট, হ্যাঁ, আই ক্যান সি দ্য সি আই ক্যান সি মেনি পিপল আর প্রেজেন্ট হিয়ার। তাহলে এই যে আপনি এখানে সি, আপনি এখানে দেখতেছেন যে অনেক মানুষ এখানে উপস্থিত আছে, এখানে কিন্তু আপনি নির্দিষ্ট কোনো স্পেসিফিক মানুষের দিকে দেখতেছেন না, এখানে অনেক মানুষ আছে, আপনি সেটাই হচ্ছে দেখছেন। এখন ধরেন এই অনেক মানুষের মধ্যে যদি আপনি কারো দিকে স্পেসিফিকভাবে তাকান, সেক্ষেত্রে হবে সেটা লুক। আপনি বুঝতে পেরেছেন কিনা? নেক্সট মান্থ কি নিয়ার ফিউচার? নেক্সট মান্থ নিয়ার ফিউচার কেন হবে না? মানে এখানে দেখেন, নিয়ার ফিউচার বলতে জিনিসটা এরকম না যে ধরেন যে আপনার আহ, নির্দিষ্ট কোনো সময় আমি একটা নির্দিষ্ট হচ্ছে ডিউরেশন ঠিক করে দিলাম যে আগামী 2 মাস যদি হয়, 2 মাসের মধ্যে হইলে আমি সেটাকে নিয়ার ফিউচার ধরবো, 2 মাসের মধ্যে যদি না হয় তাহলে আমি সেটাকে নিয়ার ফিউচার ধরবো না। ব্যাপারটা এরকম না। এখানের মেন ব্যাপারটা হচ্ছে সেন্সটা বোঝা। যেমন বলছে যে আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সট মান্থ। তো এখন নেক্সট মান্থে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, এটা মোটামুটি শিওর, এটা মোটামুটি শিওর আমি এটা করতে যাচ্ছি। কিন্তু যেহেতু এটা ফিউচারে আছে, ফিউচারে আছে, সেহেতু এটা ফিউচারে হওয়ার কথা ছিল। যেমন এটা এরকম হওয়ার কথা ছিল যে আই উইল ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সট মান্থ, এটা আমরা এভাবে বলতে পারতাম। এখন আই উইল ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সট মান্থ, এটার মধ্যে তেমন একটা অ্যাসুরেন্স ভাব নাই। কিন্তু আমি যদি বলি আই এম গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সট মান্থ, তাহলে সেটার মধ্যে একটা অ্যাসুরেন্স থাকে। তাহলে এই ধরনের অ্যাসুরেন্স বা যদি ভবিষ্যতের কোনো কাজ আমি করব বা মোটামুটি প্ল্যান করা থাকে, সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে পারেন। তবে কি বলছে, আই সি এ বার্ড। হ্যাঁ, আপনি আচ্ছা, আপনি বললেন যে আই সি এ বার্ড, আমি একটা বার্ড দেখেছি। এটা এটা আপনি কাকে বলবেন? এটা আপনি কাকে বলবেন? ধরেন আপনি কোনো একটা হচ্ছে আম, আপনি চিড়িয়াখানা ঘুরে আসলেন, চিড়িয়াখানা থেকে ঘুরে এসে আপনি এখন আপনার ছোট বোন, ভাই বোন বা বন্ধুদের সাথে গল্প করছেন। সেখানে আপনি বলতে পারেন যে দেয়ার আই স সাম বার্ডস, হ্যাঁ, আই সি এ বার্ড, এরকম আপনি বলতে পারেন। কিন্তু যখন আপনি নির্দিষ্ট করে বলবেন যে আমি যখন ওই বার্ডটার দিকে তাকাইলাম তখন আমার কাছে খুব ভালো লাগলো, এখানে এটা স্পেসিফিক হয়ে গেছে, তখন আপনি কি বলবেন যে হোয়েন আই লুকড এট দ্য বার্ড ইট অ্যামেজড মি। আপনি আপনি ব্যাপারটা ধরতে পেরেছেন কিনা ফেরদৌসি? প্রেজেন্ট ডিফিনিট, ফিউচার টেন্স আর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স দুইটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কোনটা? প্রেজেন্ট ডিফিনিট, ফিউচার টেন্সের, কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, না এগুলো আসবে, এগুলো সবই আসবে, ঠিক আছে। এখন আসেন আমরা দেখব হচ্ছে, আমরা তখন ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে, এরপরে আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ। কন্টিনিউয়াস যেহেতু আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু একটু আগে আমরা দেখলাম, এবং এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আসার কারণটা হলো এটার সাথে একটা কন্টিনিউয়াস আছে, তার মানে এটাও এক ধরনের কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম কন্টিনিউয়াস টেন্স ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াস টেন্স, মানে এটা দিয়েও কোনো চলমান ঘটনা বোঝানো হয়। তবে এই চলমান ঘটনার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই কাজটা যখন কথা বলা হচ্ছে তখনই ঘটছে, এবং এইখানে আমরা কোনো সময়ের সেন্স পাচ্ছি না। যেমন আমি বললাম যে আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। এখন এই যে আপনি পড়ছেন, আপনি কখন পড়া শুরু করেছিলেন, আপনি কতক্ষণ ধরে পড়ছেন, এই ধরনের কোনো সেন্স আমরা কিন্তু পাচ্ছি না, পাই না, যে আসলে নির্দিষ্ট কোনো সময়ের সেন্স আমরা পাই না কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তখন কিন্তু আমরা নির্দিষ্ট একটা সময় আমরা দেখব যে এই কাজটা অমুক সময় শুরু হয়েছিল বা এত সময় ধরে চলছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা ডিউরেশন উল্লেখ থাকবে, একটা কাল উল্লেখ থাকবে। যেমন দেখেন, আই হ্যাভ বিন টেকিং আ ক্লাস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ একটা ক্লাস নিচ্ছি। এখন আমি যদি বলতাম আই এম টেকিং ক্লাস, আমি একটা ক্লাস নিচ্ছি, তাহলে
এখানে কিন্তু ডিউরেশনের কোনো সেন্স আমি পাচ্ছি না, যে এই ক্লাসটা আমি কতক্ষণ ধরে নিচ্ছি, কয়টা বাজে আমি শুরু করেছি, সেটা আমি পাচ্ছি না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই সেন্সটা পাওয়া যায়, ডিউরেশন ব্যাপারটা বোঝা যায়। ইউ হ্যাভ বিন ডুইং আ ক্লাস সিন্স 6 AM, আপনারা 6টা থেকে একটা ক্লাস করছেন, তাহলে এখানে একটা ডিউরেশনে আমি সেন্স পাচ্ছি। তাহলে এটার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। এখন এই যে সময়ের যে সেন্সটা দেওয়া, বা এই যে হচ্ছে ডিউরেশনটা হচ্ছে দেওয়া, হ্যাঁ, কখন আমরা হচ্ছে যে কিভাবে ডিউরেশনটাকে বোঝাবো, যেমন এখানে দেখেন, একটা হচ্ছে যে আমি 2 ঘন্টা ধরে ক্লাস করছি, আরেকটা হচ্ছে আমি এত সময় থেকে, অর্থাৎ 6টা থেকে রাত এতটা থেকে কোনো একটা কাজ করছি। তাহলে এই যে বোঝানো, সেইটা হচ্ছে এটার মধ্যে আমরা এক এক সময় এক একটা শব্দ ইউজ করি। এক সময় একটা শব্দ বলতে এই শব্দগুলোর প্রয়োগগুলা ভিন্ন ভিন্ন হয়। যেমন দেখেন এখানে 2 আওয়ার্স, এই ডিউরেশনটার ক্ষেত্রে আমরা ফর বসিয়েছি। 6 AM এটার ক্ষেত্রে আমরা সিন্স বসিয়েছি। এখন কখন সিন্স হয় কখন ফর হয় এইটা আমাদেরকে একটু বুঝতে হবে এখানে। এখন আসেন যে এই যে ডিউরেশনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এইটা বোঝানোর জন্য বা এটা ইমপ্লাই করার জন্য আমরা 4টা শব্দ ইউজ করতে পারি: সিন্স, ফর, ফ্রম এবং হচ্ছে ডিউরিং। কখন আমরা কোনটা বসাই দেখেন, সিন্স হচ্ছে আমরা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ইউজ করি। পয়েন্ট অফ টাইম মানে কি? পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট একটা সময়। ধরেন আমি বললাম যে আই হ্যাভ বিন ডুইং ইট সিন্স 2 PM, আমি এটা 2টা থেকে করছি, এখনো করছি। 2টা থেকে আমি এটা শুরু করেছিলাম, এখনো করছি। অথবা আপনি এই সিন্সের বদলে এখানে ফ্রমও ইউজ করতে পারেন। সিন্সের বদলে আপনি ফ্রমও ইউজ করতে পারেন, ঠিক আছে? আই হ্যাভ বিন ডুইং ইট ফ্রম 2 PM অথবা সিন্স 2 PM। তবে সাধারণত আমরা এখানে সাধারণত সচরাচর ফ্রমটা আমরা ইউজ হইতে দেখি না, আমরা সিন্সটাই সাধারণত ইউজ করি, ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে যদি দেখেন যে ফ্রম আছে, সেক্ষেত্রেও কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। তাহলে পয়েন্ট অফ নির্দিষ্ট একটা টাইম, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্সটা ইউজ করি। পয়েন্ট অফ টাইম মানে কি? যে 2টা বাজে, অথবা আমি বললাম যে ফ্রাইডে, এটা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছি। অথবা আমি বললাম যে মর্নিং, সকাল থেকে, সকাল থেকে, এটা একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে যে এই সময়টা থেকে কাজটা চলছে। ওকে, আচ্ছা এখন আসেন ফর। ফর দিয়ে কি বোঝায়? ফর দিয়ে বোঝাচ্ছে একটা পিরিয়ড বোঝায়, একটা নির্দিষ্ট পিরিয়ড বোঝায়, কাল বোঝায়। যদি আমি বললাম যে আমি 2 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, এখন 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় বোঝাচ্ছে না। মানে নির্দিষ্ট সময় বলতে একদম পয়েন্ট অফ টাইম, যে আমি 9টা বাজে শুরু করছি, 10টা বাজে শুরু করছি, অথবা 3টা বাজে শুরু করছি, এরকম কোনো নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না। এখানে একটা পিরিয়ড বোঝাচ্ছে, একটা কাল বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমরা সবসময় ফর ইউজ করি। আমি সবগুলোর এক্সাম্পল দিব। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ফরের পরে অবশ্যই একটা সংখ্যা এবং একটা সময় উল্লেখ থাকবে। সংখ্যা এবং সময় উল্লেখের ব্যাপারটা একটু পরে আসতেছি। এখন আসেন ডিউরিং। আর একটা শব্দ আছে ডিউরিং, এটা হচ্ছে কোনো সুনির্দিষ্ট ঘটনা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ডিউরিংটা ইউজ করতে পারি। আমরা সবগুলো একটা এক্সাম্পল দেখি, দেখেন। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। সিন্স ইয়েস্টারডে, হ্যাঁ অবশ্যই সিন্স ইয়েস্টারডে বলা যাবে, সিন্স ইয়েস্টারডে অবশ্যই বলা যাবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে পয়েন্ট অফ টাইম না, এখানে একটা পিরিয়ড বোঝাচ্ছে যে 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত একটা। হ্যাঁ, ফর মানে দিয়ে হচ্ছে টোটাল বোঝায়, টোটাল বোঝায়। তবে টোটাল বোঝাচ্ছে বলতে এই মুহূর্তে টোটাল, এটা এখনো চলছে, কাজটা সামনেও হবে। আবার ধরেন উই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স অথবা ফ্রম মানডে, আমরা সোমবার থেকে কাজ করছি। তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, সোমবার, রবিবার, শুক্রবার। এখানে কিন্তু কোনো পিরিয়ড বোঝাচ্ছে না, কয় ঘন্টা বা কত সময় সেটা বোঝাচ্ছে না। হি হ্যাজ বিন ট্রাভেলিং এক্সটেন্সিভলি ডিউরিং দ্য সামার ব্রেক, সে যখনই সামার ব্রেক পায় বা সামার ব্রেকের সময়টাতে
সে হচ্ছে ট্রাভেল করছে। দেখেন এই যে এখানে ডিউরিং, ডিউরিং দিয়ে কি বোঝাচ্ছে? ডিউরিং দিয়ে বোঝাচ্ছে কি? ডিউরিং দিয়ে বোঝাচ্ছে যে একটা ঘটনা, একটা সুনির্দিষ্ট ঘটনা। এই যে সামার ব্রেক, সামার ব্রেক হচ্ছে একটা সুনির্দিষ্ট ঘটনা। এখানে কিন্তু কোনো পিরিয়ড না, বা এখানে কিন্তু যে মানডে টুইসডে ওরকম না। তাহলে সামার ব্রেক হচ্ছে একটা নির্দিষ্ট ঘটনা। তাহলে ডিউরিং দিয়ে সবসময় আমরা হচ্ছে নির্দিষ্ট ঘটনা যখন হবে সেটা বোঝায়। যেমন আমি ধরেন আমি বললাম যে আম, আমি বললাম যে উই হ্যাভ বিন ডুইং দিস ডিউরিং দ্য ডিউরিং দ্য ইলেকশন টাইম, ডিউরিং দ্য ইলেকশন টাইম। তাহলে ইলেকশন টাইমের সময়, একটা সুনির্দিষ্ট সময়ে আমরা এই কাজটা করছি। বা আর একটা কমন এক্সাম্পল দেই, যেমন উই হ্যাভ বিন স্টাডিং হার্ড ডিউরিং এক্সাম টাইম। আমরা পরীক্ষার সময়টাতে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছি। তাহলে এই যে এক্সাম টাইম, এটা একটা নির্দিষ্ট ঘটনা বোঝাচ্ছে। নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে আমরা সবসময় ডিউরিং বসাই। আর সিন্সটা কখন বসাই? সিন্সটা হচ্ছে যখন সুনির্দিষ্ট সময় থাকবে। সুনির্দিষ্ট সময় বলতে কোনগুলো বোঝায়? যেমন ঘড়ির সময়, যেমন 2টা, অথবা 6 AM, অথবা হচ্ছে আমি ধরলাম মানডে। তাহলে এই ধরনের যখন নির্দিষ্ট সময় বোঝায় সেক্ষেত্রে আমরা সিন্স বসাই। আর আমরা ফরটা কখন ইউজ করি? যখন ডিউরেশন বোঝাই, যেমন ফর 2 hours, ফর 10 days, ফর 2 years, ঠিক আছে, ফর 100 years। তাহলে এই ধরনের যখন সময় আমরা বুঝাই, এটা পিরিয়ড বুঝাই, তখন আমরা হচ্ছে ফর ইউজ করি। এই সিন্স ফর বুঝতে পারছেন কিনা? সিন্স ফর বুঝতে পেরেছেন? সিন্স এবং ফর বুঝতে পেরেছেন কিনা? তার কোনো সমস্যা আছে? সিন্স ফর, আচ্ছা। এখন আসেন, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আসলে কি বোঝায়, নির্দিষ্ট করে আসলে কি বোঝায়, এটা নিয়ে অনেকের মধ্যে হচ্ছে কনফিউশন আসলে কাজ করে। যেমন আমরা বলি সচরাচর যেটা আমরা বলি যে কোনো একটা কাজ হয়েছে, কোনো একটা কাজ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান, সেটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বলি। তো এটাকে আমরা আরেকটু নির্দিষ্ট করে বলতে পারি যে কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, মানে ঘটে গেছে অলরেডি, কিন্তু সেটার সাথে বর্তমান এখনো কানেক্টেড আছে। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটাই আমরা ব্যবহার করি। যেমন আমি বললাম যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। তাহলে আমি কাজটা করার পরে কি কিছু একটা আছে। যেমন ধরেন আপনি বললেন যে আমি এক্সাম শেষ করেছি। তাহলে আপনি এক্সাম শেষ করেছেন, এখন এরপরে আপনি কিছু একটা করবেন, কি করবেন বা কি হবে সেটা এই সেন্টেন্সটাতে উল্লেখ নাই, কিন্তু কিছু একটা আছে। বা ধরেন আমি বললাম যে হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, সে ঘন্টার পর ঘন্টা পড়েছে বা পড়াশোনা করেছে। এরপরে কি? এরপরে কিছু একটা আছে, একটা শর্ত বা একটা কন্ডিশন, এরপর একটা ঘটনা আছে। অর্থাৎ প্রেজেন্টের সাথে সেটা একটা কানেক্টেড জিনিস, একটা একটা কানেকশন আছে। এই ধরনের সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট এই টেন্সটা ইউজ করি। এখন জি, যদি ইয়ার থাকে, ইয়ার যদি থাকে সেক্ষেত্রে সিন্স হবে। আমি তো বললাম সময়, সময় যদি উল্লেখ থাকে তাহলে সিন্স হবে। সেটা হইতে পারে ঘড়ির টাইম, সেটা হইতে পারে কোনো বারের নাম, সেটা হইতে পারে কোনো মাসের নাম, সেটা হতে পারে কোনো সাল, ঠিক আছে। আহ ধরে যাবত হতে থেকে, হ্যাঁ ধরে যাবত হতে থেকে থেকে হতে থেকে এভাবেও বলা যায় আপনার বাংলায়, কিন্তু সমস্যা হচ্ছে বাংলায় সবসময় দেখা যায় আসলে বোঝা যায় না যে এই সেন্টেন্স আসলে কোন টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্টের আমরা স্ট্রাকচার দেখেছি, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আসেন যে এই প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পলগুলো আমাদেরকে বুঝতে হবে, বা এই প্রেজেন্ট পারফেক্ট আসলে আমরা কোথায় ইউজ করতে পারি এইটা ভালো করে বুঝতে হবে। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট বোঝায় যে কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য ইমিডিয়েট পাস্ট। ইমিডিয়েট পাস্ট মানে কি? এই মাত্র যেটা শেষ হয়েছে, এই কেবল কেবল যেটা শেষ হয়েছে, ইমিডিয়েট পাস্ট। এরকম কোনো ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। যেমন হি হ্যাজ জাস্ট গন আউট, সে এই মাত্র বের হয়েছে, হি হ্যাজ জাস্ট গন আউট। দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 10, এই মাত্র ঘড়িতে 10টা বেজেছে। তাহলে যে হ্যাজ স্ট্রাক 10 এই মাত্র, আমরা এই মাত্র বোঝাচ্ছি। তাহলে
ইমিডিয়েট পাস্ট, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। আরেকটা জায়গাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি, এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। সেটা দেখেন যে পাস্ট অ্যাকশনস হুজ টাইম ইজ নট ডেফিনিট, কোন একটা অতীতেই সেটা ঘটেছে কিন্তু সেটার সময়টা নির্দিষ্ট না, অথবা এক্সপিরিয়েন্স বুঝাইতে, অতীতের কোনো এক্সপিরিয়েন্স বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। এটা বিশেষ করে যখন কেউ ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ দিতে গেলে যখন কেউ জিজ্ঞাসা করে বা ইন্টারভিউয়ার যখন জিজ্ঞেস করে যে আপনি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন, তখন আমরা বলি যে আমি এই প্রতিষ্ঠানে এই কাজ করেছি, অমুক কাজ করেছি। এই যে আমি বলছি যে করেছি, বা আমি এইটা অমুক প্রতিষ্ঠানে আমার এই কাজ ছিল, আমি এভাবে কাজটা করেছি, তাহলে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারেন। যেমন দেখেন, মিস্টার রয় হ্যাজ বিন টু জাপান, অর্থাৎ মিস্টার রয় জাপানে ছিলেন, কিন্তু জাপানে কখন ছিলেন সেটা কিন্তু নির্দিষ্ট না, তিনি জাপানে ঘুরতে গিয়েছিলেন। আই হ্যাভ নেভার নোন হিম টু বি অ্যাংরি, আমি তাকে কখনোই রাগ করতে দেখিনি। তাহলে এখানে দেখেন অতীতে ঘটেছে কিন্তু সেটার কোনো নির্দিষ্ট টাইম নাই, সেটা ডেফিনিট না। হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি, তুমি কি কখনো দিল্লিতে ছিলে, তাহলে এইটাও কিন্তু দেখেন এক্সপিরিয়েন্স বোঝাচ্ছে। তাহলে এই ধরনের ভ্রমণ, আপনি হচ্ছে ভ্রমণ করেছেন বা এক্সপিরিয়েন্স, এই ধরনের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। অ্যাকশন বিগিনিং এট সাম পয়েন্ট সাম টাইম পাস্ট অ্যান্ড কন্টিনিউইং আপ টু দ্য প্রেজেন্ট মোমেন্ট, এটা একদম সিম্পলি বলতে গেলে বোঝানো যেতে পারে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বদলে, খুব খেয়াল করেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বদলে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। অর্থাৎ এই দুইটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায়। অর্থাৎ আমরা যে এত একটু আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম, সেই একই জায়গাতে আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টটাও ইউজ করতে পারেন, ভুল হবে না। যেমন আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, দেখেন এখানে কিন্তু আমরা ফর বসাইছি, ফর বসায় একটা পিরিয়ড অফ টাইম আমরা বসিয়েছি। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি যে আই হ্যাভ বিন নোয়িং হিম, আই হ্যাভ বিন নোয়িং হিম ফর এ লং টাইম, এই সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায়। অথবা আপনি লিখতে পারেন আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি যেই যেই জায়গায় লিখতে পারেন, সেই একই জায়গাতে আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারেন। উই হ্যাভ লিভড হিয়ার ফর 10 ইয়ার্স, আমরা এখানে 10 বছর যাবৎ বাস করছি, এটাকে আপনি এইভাবেও লিখতে পারতেন, উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন, যেখানে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারেন, সেই একই জায়গাতে প্রেজেন্ট পারফেক্টও ইউজ করা যায়। কোন একটা ঘটনা অতীতে যদি কয়েকবার ঘটে, মোর দেন ওয়ান্স, অতীতে যদি কয়েকবার ঘটে, সেক্ষেত্রেও আপনি প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারেন। যেমন আফটার দিস পারফরমেন্স আই হ্যাভ সিন হেমলেট 5 টাইমস, এই পারফরমেন্সের পরে আমি 5বার হেমলেট দেখেছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালো লাগছে, ভালো, পারফেক্ট কন্টিনিউয়াসটা ভালো লাগছে না শুনতে, এটা আসলে আপনার পারসেপশনের উপর নির্ভর করে। আমরা যেটা শুনতে অভ্যস্ত সেইটা হচ্ছে আমরা সাধারণত হচ্ছে ব্যবহার করি, বা আমরা সেভাবেই বলতে অভ্যস্ত আর কি। একভাবে বলতে অভ্যস্ত হয়ে গেলে সেটা আমাদের, যদি অন্য কিছু আমরা শুনি সেটা আসলে আমাদের কাছে অড লাগে। যেমন ধরেন আমরা যেটাকে কমলা বলি, অর্থাৎ আমরা যেটাকে কমলা বলি, আর তো সহজ এক্সাম্পল দিই, আমরা যেটাকে মালটা বলি, মালটা, ওইটা হচ্ছে আসলে কমলা, মানে ওইটা হচ্ছে আসলে অরেঞ্জ। আমরা যেটাকে মালটা বলি সেটা হচ্ছে আসলে অরেঞ্জ, কিন্তু আমরা ওইটাকে মালটা বলতে অভ্যস্ত। আর ওই কমলা যেটা, সেটাকে আমরা কমলা বলতে অভ্যস্ত, কিন্তু ওইটা আসলে কিন্তু অরেঞ্জ না, অরেঞ্জটা হচ্ছে মালটা। ঠিক আছে, এখন আমরা যেগুলোতে অভ্যস্ত হয়ে যাই, যদি আমরা এর থেকে বাইরে যে কিছু করি, তখন আমাদের ব্রেইন আসলে ওইটা ভালোভাবে নেয় না। আই হ্যাভ সিন দিস মুভি 3 টাইমস, তাহলে আই হ্যাভ সিন দিস মুভি 3 টাইমস, তাহলে আমি এই মুভিটা 3বার দেখেছি, তাহলে এটাও কিন্তু আপনার পাস্টের একটা অ্যাকশন, কিন্তু যেহেতু আপনি কয়েকবার দেখেছেন, সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। ওকে, এরপরে আসেন
আমরা দেখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের সিগন্যাল ওয়ার্ড কি কি দেখেন। সিগন্যাল ওয়ার্ড জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, টিল নাও, জাস্ট নাও। তাহলে এইগুলো যদি আমরা দেখি, এই শব্দ বা এই ফ্রেজগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলতে পারবো। এখানে ইয়েট এবং হচ্ছে অলরেডি, ইয়েট, এই যে ইয়েট এবং হচ্ছে অলরেডি, এই দুইটার ব্যবহারে একটু পার্থক্য আছে। অলরেডিটা আমরা বসাই কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে অলরেডিটা বসাই। আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যদি হয়, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েট বসাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অলরেডি বসাই, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েট বসাই। এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি বললাম আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক, আমি অলরেডি আমার কাজটা শেষ করে ফেলেছি। তাহলে এইখানে আমি এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা হ্যাঁ বোধক বাক্য। এক্ষেত্রে আমি অলরেডি বসিয়েছি। যদি আমি ইয়েট দিয়ে বসাইতাম তাহলে কি হইতো, আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট, আমি এখনো আমার কাজটা শেষ করিনি। তাহলে যেহেতু এখানে নট আছে, নেগেটিভ আছে, এই কারণে আমরা এখানে ইয়েট বসিয়েছি। এই ইয়েটের জায়গায় আপনি যদি অলরেডি বসান তাহলে কিন্তু এই বাক্যটা ভুল হবে। আবার এই অলরেডি জায়গায় যদি আপনি ইয়েট বসান তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। ইয়েটার আরেকটা ব্যবহার আছে, যেমন হি হ্যাজ ইয়েট টু মেক এ ডিসিশন অ্যাবাউট হিজ ক্যারিয়ার। এখন দেখেন এই সেন্টেন্সটাকে দেখতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মনে হচ্ছে, হি হ্যাজ ইয়েট টু মেক এ ডিসিশন অ্যাবাউট হিজ ক্যারিয়ার। সেন্টেন্সটাকে দেখতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মনে হচ্ছে, কিন্তু এটা কি আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স? আপনারা বলেন তো এটার অর্থটা নেগেটিভ কিনা। হি হ্যাজ ইয়েট টু মেক এ ডিসিশন অ্যাবাউট হিজ ক্যারিয়ার, এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে সে এখনো তার ক্যারিয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে নেয়নি, এখনো নেয়নি, তাহলে নেগেটিভ বাক্য। তাহলে এই ধরনের নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা ইয়েটটা ইউজ করবো। আরেকটা বাক্য দেখেন, শি হ্যাজ ইয়েট টু সাবমিট হার অ্যাসাইনমেন্ট, সে এখনো তার অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি। তাহলে এখানেও দেখেন ইয়েট আছে, ইয়েট, শি হ্যাজ ইয়েট টু সাবমিট হার অ্যাসাইনমেন্ট, সে এখনো তার অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি। তাহলে এটাও কিন্তু নেগেটিভ সেন্স দিচ্ছে। ওকে, তাহলে এখানে বলেন তো সঠিক উত্তর কোনটা হবে? উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্টেন্স, এখানে কোনটা হবে বলেন তো? সঠিক উত্তর, উই অফেন ড্যাশ আ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। উই অফেন, আপনাদের সিরিয়াল বললেও চলবে, 1 2 3 4 সিরিয়াল বললেও চলবে, ঠিক আছে। ডি, গুড। তাহলে এখানে কিভাবে অফেন, অফেনের কারণে ফল হয়েছে, কারণ কি অফেন শব্দটা দিয়ে আমরা জানি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট মার্কার, এবং এই অফেন থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে ইউজ করি। তাহলে এখানে হবে উই অফেন ফল আ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। ওকে, এরপর আসেন দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট। এখানে বলেন, এখানে এ, বি, সি এবং ডি, এখানে কোনটা হবে? ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট, তার মানে এখানে ইয়েট আছে, সুতরাং এটা একটা নেগেটিভ সেন্স দিবে, ঠিক না? একটা নেগেটিভ সেন্স দিবে। তাহলে এখানে কি হবে? যেহেতু ইয়েট আছে সুতরাং অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখবো। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আছে দুইটা, একটা আছে হ্যাভ রিটেন আর একটা হচ্ছে হ্যাভেন্ট রিটেন। যেহেতু ইয়েট আছে সুতরাং আমরা হ্যাভেন্ট রিটেন দিব। তাহলে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপরে বলেন মাই আঙ্কেল ড্যাশ ইন দিস সেম হাউস সিন্স 2010, এটা বলেন এ, বি, সি, ডি। সি, সি। ওকে, গুড। তাহলে এটা আপনার মোটামুটি বুঝতে পেরেছেন যে এখানে হ্যাজ বিন লিভিং যদি হইতো, হ্যাজ বিন লিভিং যদি হইতো সেক্ষেত্রে একটা কথা ছিল, কিন্তু এখানে বলা আছে হ্যাজ বিন লিভড, তাহলে হ্যাজ বিন লিভড আসলে হয় না। তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাজ লিভড। তাহলে এটা একটা প্রেজেন্ট পারফেক্টে আছে, আমরা এটাকে চাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও লিখতে পারি। তাহলে আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস দেখলাম। আমরা এখানে দেখলাম হচ্ছে প্রথমত বিভিন্ন টেন্সের স্ট্রাকচারগুলো আমরা শুরুতে দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কোনো প্রেজেন্ট অ্যাকশনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ইউজ করতে পারি, যে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি, চিরন্তন কোনো সত্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ইউজ করি। দুইটা থাকতে পারে অপশনে, হ্যাঁ থাকতে পারে, দুইটা অপশনে থাকতে পারে। দুইটা অপশনে থাকতে পারলে, যদি থাকতে পারে বা যদি থাকে, তাহলে আপনি বুঝবেন যিনি প্রশ্ন করেছেন তিনি একটা ব্যাককল মানুষ, এই কারণে তিনি এই কাজটা করেছেন। এবং আপনি কি করবেন? আপনি
এই প্রশ্নটা আল্লাহর নাম নিয়ে দাগাইতে পারেন, আবার নাও দাগাইতে পারেন। তবে বেটার হয় কি আপনি যদি এই প্রশ্নটা স্কিপ করেন। ঠিক আছে, ইয়েট থাকলে তো নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে হ্যাভ নট দিয়ে আবার নেগেটিভ করলাম, ডাবল নেগেটিভ হল। না 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 না, আচ্ছা আপনি ব্যাপারটা বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিকেপ করি, রিকেপ করে আবার আপনাকে বোঝাচ্ছি। হিয়ার কামস দ্য বাস, দেয়ার গোজ দ্য বেল, এগুলো হচ্ছে এক্সটেম্পটেড সেন্টেন্সের এক্সাম্পল। এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করেছি। ফিউচার ইভেন্ট যেটা প্ল্যান করা, সেখানে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটটা ব্যবহার করতে পারি। যদি স্কেডিউল করা থাকে, প্ল্যান করা থাকে, সেক্ষেত্রে ফিউচারের বদলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করব। কোটেশনের মধ্যে, অর্থাৎ কোনো বাণী, কোনো কোনো কোটেশন, হ্যাঁ, অর্থাৎ ঋষি মনীষীদের কোনো বাণী, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করি। তার যে কোটেশন সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করি। হিস্টোরিক্যাল ট্রুথ, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। স্টেটিভ ভার্ব যদি হয়, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। এবং হচ্ছে ক্লজের ক্ষেত্রে, বিশেষ করে যখন কন্ডিশনাল আমরা দেখব, তখন এটা আমরা দেখব। সিগন্যাল ওয়ার্ড আমরা দেখলাম অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, সামটাইমস, নর্মালি, এভরিডে, ডেইলি, অলওয়েজ, জেনারেলি। এখানে আমরা প্রেজেন্ট এই শব্দগুলো কোনো সেন্টেন্সে দেখলেই সেই সেন্টেন্সটাকে বুঝে নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনোটা কাজ অনগোয়িং অ্যাকশন বোঝাইলে কন্টিনিউয়াস টেন্স বোঝায়, আর যদি নিয়ার ফিউচার হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ইউজ করি। সিগন্যাল ওয়ার্ডগুলো হচ্ছে নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস ভেরি মোমেন্ট। ওকে, এরপর আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটা অতীতকালে শুরু হয়েছিল এবং এখনো চলছে এবং সামনেও চলবে। এই ধরনের কেসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। এবং এই কন্টিনিউয়াস টেন্সে সময়ের কোনো সেন্স থাকে না, কিন্তু অর্থাৎ ডিউরেশনের কোনো সেন্স থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা ডিউরেশন থাকে। এবং এই ডিউরেশন বোঝানোর জন্য আমরা সিন্স ব্যবহার করতে পারি, ফর ব্যবহার করতে পারি, এবং হচ্ছে ডিউরিং ব্যবহার করতে পারি। সিন্সটা আমরা, সিন্স এবং ফ্রম, এটা আমরা ইউজ করি হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, ফর ইউজ করি আমরা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, এবং ডিউরিংটা আমরা ইউজ করি কোনো সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট আমরা কোথায় কোথায় ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কোনো একটা কাজ হয়ে গিয়েছে কিন্তু এখনো বর্তমানের সাথে সে কানেক্টেড, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা হচ্ছে কোনো একটা কাজ এই মাত্র শেষ হয়েছে, ইমিডিয়েট পাস্ট, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। কোনো একটা এক্সপিরিয়েন্স বুঝাইতে হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেসব জায়গাতে হয় সেসব সেসব জায়গাতে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আসেন যে অলরেডি এবং হচ্ছে ইয়েট, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে, সেই কনফিউশনটা আসেন ক্লিয়ার করি। দেখেন এখানে বলা আছে যে ইয়েটটা সবসময় নো বোঝায়, আর অলরেডি সবসময় হচ্ছে ইয়েস বোঝায়। এখন আসেন বাক্যের কনটেক্সটটা আপনাকে বুঝতে হবে। যেমন দেখেন এখানে বলছে যে এখানে এই যে ইয়েট, ইয়েট দিয়ে দেখেন দুই ধরনের বাক্য আছে। একটা হচ্ছে আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট, আমি এখনো আমার কাজটা শেষ করিনি, এটা হচ্ছে একটা এক্সাম্পল। দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে সেখানে বলেছে হি হ্যাজ ইয়েট টু মেক আ ডিসিশন অ্যাবাউট হিজ ক্যারিয়ার, সে এখনো তার ক্যারিয়ার সম্পর্কে কোনো ডিসিশন নেয়নি। এখানে দেখেন, যদি আপনি কোন একটা বাক্য সরাসরি দেখেই বুঝতে পারেন যে এই বাক্যটা নেগেটিভ, যেরকম নট আছে বা নেভার আছে, সেসব বাক্যে ইয়ারটা সবসময় শেষে বসে। এই যে দেখেন এখানে শেষে আছে, সবসময় এরকম শেষে বসবে। কিন্তু যখন দেখবেন যে ইয়ার যুক্ত একটা বাক্য এবং ইয়ারটা আছে মাঝখানে, বাক্যের শেষে নাই, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন এই বাক্যটা নেগেটিভ। তবে সেখানে কোনো ধরনের নেগেটিভ আপনি শব্দ পাবেন না, নট দেখতে পাবেন না, আপনি সেখানে নেভার দেখতে পারবেন না, আপনি সেখানে সেলডম দেখতে পারবেন না, আপনি সেখানে হার্ডলি দেখতে পারবেন না। তাহলে সেলডম, নট, নেভার, হার্ডলি, এগুলো কোনটা বাক্যে থাকলে আমরা বুঝি ওই বাক্যটা নেগেটিভ বাক্য। ঠিক তেমনিভাবে এই যে ইয়েট যদি এরকম মাঝখানে থাকে, হি হ্যাজ ইয়েট টু মেক এ ডিসিশন অ্যাবাউট হিজ ক্যারিয়ার, হি হ্যাজ ইয়েট টু সাবমিট হার অ্যাসাইনমেন্ট, এরকম ইয়ার থাকলে বুঝবেন যে সেটা একটা নেগেটিভ বাক্য এবং ইয়ারটা এরকম মাঝখানে বসে, ঠিক ভার্বের পরপরই বসে। তাহলে এইখানে যে এক্সাম্পলটা আপনারা দেখলেন, এই এক্সাম্পলটা এখানে যেটা ছিল যে এই যে এইটা, দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট, এখানে দেখেন ইয়েটটা কোথায় আছে? বাক্যের শেষে আছে। তাহলে এই বাক্যটা নেগেটিভ হবে এবং সেখানে আপনার এরকম নট, নেভার, এই ধরনের নেগেটিভ ওয়ার্ডগুলো থাকবে। তাহলে এই কারণে আমরা এই অপশনটা চুজ করেছি, দে হ্যাভেন্ট রিটেন দেয়ার রিপোর্টস ইয়েট। বুঝতে পেরেছেন কিনা?
প্ল্যান করারটা বুঝেন না ইনডিফিনিটের? প্ল্যান মানে হচ্ছে যে আপনার যদি কোনো স্কেডিউল থাকে, নির্দিষ্ট কোনো প্ল্যান থাকে, যেমন এই কাজটা আমি সোমবারে করব, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করি। এই ক্ষেত্রে ফিউচার ইউজ করলে যে ভুল হবে ব্যাপারটা ওইরকম না, তবে প্রেজেন্ট ইনডিফিনিটটা ব্যবহার করা হচ্ছে প্রেফারেবল। আপনি যেই বাক্যটা লিখেছেন ডেল, এই বাক্যটা আপনার হয় নাই। ইয়ারটা, ইয়ারটা হচ্ছে আই হ্যাভ ইয়ার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখানে দেখেন, এখানে আরেকটা ব্যাপার আছে, আই হ্যাভ ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক, এই বাক্যটা হয় নাই, এই বাক্যটা ভুল হয়েছে। বাক্যটা আপনি যেটা মিন করতে চাচ্ছেন সেটা ঠিক আছে, এটা হবে এরকম যে আই হ্যাভ ইয়েট টু ফিনিশ দ্য ওয়ার্ক, বাক্যটা হবে এইরকম। ঠিক আছে, এ বুঝতে পেরেছেন কিনা? জি, সিম্পলি বললে এরকমই, সিম্পলি বললে এরকমই। তবে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন, ইয়ের যদি আপনার মাঝখানে থাকে, ইয়ের যদি আপনার মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু, সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়। যে দেখেন হি হ্যাজ ইয়েট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই সেন্টেন্স, এই সেন্টেন্স দেখে তো বোঝা যাচ্ছে না অ্যাফার্মেটিভ নাকি হচ্ছে নাকি নেগেটিভ, এখানে কোনটা বসবে? আচ্ছা মাহমুদা, আপনি আমাকে বলেন, এইখানে শূন্যস্থানে যে অপশনগুলো থাকবে, এইখানে শূন্যস্থানে যে অপশনগুলো থাকবে সেগুলো দেখে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে এটা কি এখানে হচ্ছে ইয়েট বসবে নাকি হচ্ছে অলরেডি বসবে। ইয়েটের পরে টু বসে, এই যে দেখেন ইয়েটের পরে টু বসে, কিন্তু অলরেডির পরে কখনো হচ্ছে টু বসে না। ইয়েট, ইয়েটটা যদি সে বাক্যের মাঝখানে থাকে, সে সব সময় হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিটটাকে সে মিন করে। যেমন দেখেন এখানে বলছে হি হ্যাজ ইয়েট টু মেক এ ডিসিশন, হি হ্যাজ ইয়েট টু সাবমিট হার অ্যাসাইনমেন্ট। অর্থাৎ ইয়েট থাকলেই যে সব সময় হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট হবে বাট ওইরকম না। ইয়েট যদি মাঝখানে থাকে এবং পরে যদি টু থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। বুঝতে পারছেন? দে হ্যাভ ইয়েট রিটেন দেয়ার রিপোর্ট, এটা হয় না, এই বাক্যটা হয় না। এটা হবে এরকম, দে হ্যাভ ইয়েট টু রিটেন, টু রাইট দেয়ার রিপোর্ট। ঠিক আছে, এরকম হবে। আই হ্যাভ ইয়েট টু কমপ্লিট মাই সিলেবাস, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই সিলেবাস ইয়েট। হ্যাঁ, এই যে নাইমে যেটা লিখেছেন এটা হয়েছে। এ বুঝতে পেরেছেন? জি, আই হ্যাভ ইয়েট টু কমপ্লিট মাই ওয়ার্ক, জি জি, এটা হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখব, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, মানে এখানে অলরেডি না, যে কাজটা হচ্ছে ভবিষ্যতের সাথে কোনো, সরি, বর্তমানের সাথে কোনো কানেকশন নাই, একদম শেষ, ডান এন্ড ডাস্টেড। ডান এন্ড ডাস্টেড যদি হয়, কোন একটা কাজ আপনি অতীতে করে ফেলেছিলেন, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট বসাই। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। উই কমপ্লিটেড দ্য টাস্ক, আমরা কাজটা শেষ করেছিলাম। তাহলে এইখানে কোনো ধরনের কানেকশন নাই বর্তমানের সাথে, কাজটা একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আসেন পাস্ট ইনডিফিনিটের কোথায় কোথায় আমরা বসাই। কমপ্লিটেড ইন পাস্ট, যেটা অলরেডি পাস্টে শেষ হয়ে গিয়েছে, সেখানে আমরা পাস্ট ইনডিফিনিটটা বসাই। যেমন হি লেফট স্কুল লাস্ট ইয়ার, সে গত বছর স্কুল থেকে চলে গিয়েছিল। আই রিসিভ দ্য লেটার ফিউ ডেজ অ্যাগো, আমি কয়েকদিন পূর্বে এই চিঠিটা পেয়েছিলাম। এরপরে আসেন টু এক্সপ্রেস দ্য পাস্ট হ্যাবিট, যে কোনো ধরনের অতীতের অভ্যাস, অভ্যাস বোঝাইতে আপনি পাস্ট ইনডিফিনিটটা ইউজ করতে পারেন, অর্থাৎ আগে করতেন এখন করেন না। যেমন হি ইউজ টু স্টাডি মেনি আওয়ার্স এভরি ডে, সে প্রতিদিন অনেক সময় পড়াশোনা করতো, যেটা আপনারা করতেন, আমরা করতাম এক সময়, এখন করি না। তাহলে অতীতের কোনো অভ্যাস বোঝাইতে হইলে আমরা ইউজ টু ব্যবহার করি, ইউজড টু। হি ইউজড টু স্টাডি মেনি আওয়ার্স এভরি ডে। এই ইউজ টুর পরিবর্তে আপনি আরেকটাও শব্দ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে উড। আই উড অলওয়েজ বাথ ইন দ্য রিভার, আমি সব সময় নদীতে গোসল করতাম, এখন করি না। এখন আসেন, এখানে একটা কনফিউজিং বিষয় হচ্ছে যে এইখানে তো অলওয়েজ আছে, এইখানে তো অলওয়েজ আছে, তাইলে এখানে এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইল না? হয় নাই, কারণ হচ্ছে এখানে উড আছে, এই কারণে। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এই সেন্টেন্সটাই পরীক্ষাতে আসলো, পরীক্ষাতে আসলো, এখানে হচ্ছে গ্যাপ, এখানে হচ্ছে গ্যাপ, অপশনে থাকলো হচ্ছে যে আই আই হচ্ছে
অলওয়েজ এখানে আই এম দিল, তারপর এখানে টু থাকলো হচ্ছে আই ওয়াজ থাকলো, 3 নম্বরে থাকলো হচ্ছে উড, তারপরে 4 নম্বরে অপশন থাকলো হচ্ছে ডু। সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, আপনি এখানে কোনটা দিবেন? এখন দেখেন, অলওয়েজ থাকলে আমরা কি বলছি, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে তো এই উডের আমার দরকার নাই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো, সেটা তো আমার উডের দরকার ছিল না, কারণ এই যে বাথ, এটাই হচ্ছে আমার ভার্ব, এটাই আমার ভার্ব। তাহলে আলাদা করে এখানে একটা শূন্যস্থান দেওয়ার কোনো দরকার ছিল না। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এই কারণে এখানে আলাদা করে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, এবং সেখানে আপনি হচ্ছে উড বসাবেন। তাহলে আই উড অলওয়েজ বাথ ইন দ্য রিভার, যদি উডটা না থাকতো সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু উড আছে, সুতরাং এটা দিয়ে বোঝাচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, সাপোজ টু, হ্যাঁ সাপোজ টু দিলেও হয়, সুবিধা নাই। হ্যাজ টু এর রুল, রুল মাসে ইয়েট, ইয়েট বসে। আপনি এটা কি, আপনি কি লিখছেন সুরুজ মিয়া? আমি আপনার লেখাটা বুঝি নাই। হ্যাজ টু এর রুল মাসে ইয়েট বসেছে, এটা আমি বুঝি নাই। ইউজ টু কি ইউজড, তাই কি পাস্ট ফর্ম? জি অবশ্যই স্কিপ করবেন। উডের ব্যাপারটা আবার, উডের ব্যাপারটা আবার বলবো, উডের ব্যাপারটা আবার বলবো, সেটা আপনাদেরকে যখন এই যে সামনের যেই সেশনটা আছে কন্ডিশনাল সেন্টেন্স তখন বলবো। ঠিক আছে, ইউজড টু তে ইউজড তাই কি পাস্ট ফর্ম? হ্যাঁ অবশ্যই তাই পাস্ট ফর্ম, এই যে ইউজড আছে তো। ইউজড, ইউজ, ইউজের পাস্ট ফর্ম হচ্ছে ইউজড। আর এখানে যে ইউজড টু, এটা হচ্ছে আলাদা একটা ফ্রেজ, ইউজ টু আলাদা একটা ফ্রেজ, এবং ইউজড টু দিয়ে পাস্ট বোঝায়। আচ্ছা, এরপরে আসেন সিগন্যাল ওয়ার্ড গুলো কি কি পাস্ট ইনডিফিনিটের। ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম। লাস্ট প্লাস টাইম কি? লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, এরকম লাস্ট যুক্ত সময় থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট ধরে নিব। অ্যাগো, পরে হোয়াইল, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ধরবো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো যদি কোনো সেন্টেন্স আপনি দেখেন তাহলে চোখ বন্ধ করে মনে করবেন সেটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা উইশ, লং, সিন্স, ওয়ান্স, এগুলো থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা বুঝে নিব। তাহলে কি কি? ইয়েস্টারডে অর্থাৎ অতীত নির্দেশক কোনো সময় বোঝায় এরকম কোনো ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো ওই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটে হবে। দেখেন এইগুলো হচ্ছে সেই ওয়ার্ডগুলো। এরপর আসেন পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস খুবই ইজি, জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের পাস্ট ভার্সন, অর্থাৎ কোনো একটা কাজ অতীতে অনেক সময় ধরে চলছিল এরকম বুঝাইলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন আই ওয়াজ টেকিং এ ক্লাস, ইউ আর ডুইং এ ক্লাস। এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ব্যবহারটা আসলে আমরা কিভাবে করব। দেখেন এখানে কি বলছে, যে অতীতকালে একটা ঘটনা ঘটলো, একই সময় অন্য একটা ঘটনা চলমান ছিল। এই চলমান ঘটনাটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো। যেমন ধরেন আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, ইউ কল্ড মি, তুমি আমাকে কল করেছিলে। ঠিক আছে, তাহলে আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, ইউ কল্ড মি, তুমি আমাকে কল করেছিলে। এই বাক্যটাকে আপনি লিখতে পারেন এইভাবে একসাথে, যে আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং ওয়েন ইউ কল্ড মি। এখন আসেন এইখানে এই যে হোয়েন বসছে, এখানে কি আমি চাইলে হোয়াইল ইউজ করতে পারতাম? হ্যাঁ হোয়াইল আমি ইউজ করতে পারতাম। সেক্ষেত্রে বাক্যটা হতো এরকম যে হোয়াইল, হোয়াইল আই ওয়াজ প্লেইং ইউ কল্ড মি। অর্থাৎ মেইন থিমটা হচ্ছে এই যে হোয়াইল, হোয়াইলটা আমি, হোয়াইলটা আপনি সব সময় হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ করবেন, হোয়াইলটা কন্টিনিউয়াসের সাথে বসে। অর্থাৎ এই সেম বাক্যটাকে আপনি এইভাবেও লিখতে পারতেন, আই ওয়াজ প্লেইং ওয়েন ইউ কল্ড মি, এটার যে অর্থ দেয় হোয়াইল আই ওয়াজ প্লেইং ইউ কল্ড মি, এটাও একই অর্থ প্রদান করে। তবে এটা মাথায় রাখবেন যে হোয়াইলটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সের সাথে ইউজ হয়। তাহলে অতীতকালে দুইটা কাজ হয়েছে, এর মধ্যে একটা কাজ চলমান ছিল, ওই চলমান থাকার সময় আরেকটা কাজ হয়েছে, এরকম হইলে আমরা যেই কাজটা চলমান ছিল সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। আরেকটা এক্সাম্পল দেই, যেমন মাই ফাদার, মাই ফাদার কেম, ওকে, আই ওয়াজ
স্লিপিং। তাহলে আমি ঘুমাচ্ছিলাম, তখন আমার বাবা আসছিল। তাহলে এই বাক্যটাকে আপনি এভাবে লিখতে পারেন যে আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ স্লিপিং ওয়েন মাই ফাদার কেম। এভাবে লেখা যায়। অথবা আপনি লিখতে পারেন এরকম ভাবে যে হোয়াইল আই ওয়াজ স্লিপিং মাই ফাদার কেম। ঠিক আছে। আই ওয়াজ প্লেইং ওয়াইল ইউ আর কলিং মি, এটা কি ঠিক আছে? অবশ্যই অবশ্যই ঠিক আছে। আমি খেলছিলাম, তুমি আমাকে বারবার কল করে যাচ্ছিলে, এটাও ঠিক আছে। ওয়াইল আই ওয়াজ রিডিং মাই ফাদার কেম, হ্যাঁ। ওয়াইল আই ওয়াজ স্লিপিং, হ্যাঁ। তাহলে মেন মেন কথাটা হচ্ছে আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হচ্ছে ওয়াইলটা ইউজ করবেন। তবে এখানে যদি আপনি ওয়েন ইউজ করেন তাহলে ভুল হবে না, তবে ওয়াইলটা হচ্ছে মোর প্রিফারেবল। ওয়েন ইউজ করলেও ভুল হয় না, তবে ওয়েনটা হচ্ছে মোর প্রিফারেবল। ওকে, এরপরে আসেন পাস্ট পারফেক্ট। এইখানে এসে আমাদের একটু প্যাচ লাগে। সেটা হচ্ছে দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা যেই টেন্সগুলো পড়েছি সেখানে আমার ঘটনা ছিল একটা, আমরা একটা ঘটনা নিয়েই কথা বলেছি। যেমন আই ওয়াজ প্লেয়িং, তারপরে হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, আই উইল ডু, আই আই এম ডুইং দ্যাট, আই এম ডুইং দিস। একটা ঘটনা আমরা মিন করেছি। কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ওয়াইল স্লিপিং মাই ফাদার কল্ড মি, হ্যাঁ, এটা আপনি হচ্ছে এটাকে আপনি সিম্পলে আপনি নিয়ে আসছেন আর কি। যদি এটাকে আপনি কমপ্লেক্সে নেন সেক্ষেত্রে হবে ওয়াইল আই ওয়াজ স্লিপিং মাই ফাদার কল্ড মি। ওকে, তাহলে দেখেন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ঘটনা হয়ে যায় দুইটা, অর্থাৎ অতীতের দুইটা ঘটনা, এর মধ্যে একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে, পরপর ঘটেছে। হোয়েনের পর কি পাস্ট ফর্ম বসে? হ্যাঁ, হোয়েনের পরে পাস্ট ফর্ম বসে, ব্যাপারটা ওই রকম না। ওয়েনের পরে আপনি চাইলে প্রেজেন্ট ফর্মও লিখতে পারেন, পাস্ট ফর্মও লিখতে পারেন। ওয়েনের পরে যে পাস্ট ফর্মই বসে বা ওয়াইলের পরে যে পাস্ট ফর্মই বসে এরকম কোনো রুল নাই। ওয়েন, পাস্ট এবং প্রেজেন্ট দুই জায়গাতেই আপনি ইউজ করতে পারেন। তাহলে দেখেন অতীতকালের দুইটা ঘটনা, যেমন ধরেন গতকালকে দুইটা ঘটনা ঘটছে। ধরেন যে আপনার, ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি নাস্তা খেলেন। তাহলে দুইটা ঘটনা, একটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠলেন, এটা এক নাম্বার। আর দুই নাম্বার কি, এরপরে আপনি নাস্তা করলেন। এই দুইটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে হয়েছে, ওই যে আপনি ঘুম থেকে উঠলেন, সেই ঘটনাটাকে আপনি পাস্ট পারফেক্টে লিখবেন। আর যে ঘটনাটা পরে হয়েছে, দুই নম্বর ঘটনা, সেটাকে আপনি পাস্ট ইনডিফিনিটে লিখবেন। এটাই হচ্ছে পাস্ট পারফেক্টের মেইন থিম। ঠিক আছে। তো দেখেন আমরা কিভাবে লিখবো। যেমন দেখেন দ্য পিএম ফ্লেড, দ্য মব এন্টার দ্য গণভবন। তাহলে শুরুতে দ্য পিএম ফ্লেড এটা হচ্ছে এক নম্বর ঘটনা, দ্য মব এন্টার দ্য গণভবন এটা হচ্ছে দুই নম্বর ঘটনা। তাহলে এই দুইটা ঘটনাকে আপনি যদি একসাথে লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? আপনি লিখবেন এইভাবে, দ্য পিএম হ্যাড ফ্লেড বিফোর দ্য মব এন্টার দ্য গণভবন। অথবা আপনি চাইলে এই বাক্যটাকে আফটার দিয়েও লিখতে পারেন। তাহলে এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এখন আসেন, তাহলে পাস্ট পারফেক্টের পরের যে ঘটনাটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। এখন আমরা বিফোর আফটার কিভাবে বসাবো? বিফোর আফটার যদি আপনার মুখস্থ মনে না থাকে, অর্থাৎ যদি আপনার নিয়মটা মনে না থাকে, তাহলে আপনি সিম্পলি এটা মনে রাখবেন যে বিফোর, বিফোর অর্থ হচ্ছে আগে, বিফোর মানে হচ্ছে আগে। আর এই বিফোরের আগে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। জাস্ট এই একটা কথাই মাথায় রাখবেন যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, তাহলে বিফোরের পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট। আর এই বিফোরের উল্টোটা হচ্ছে আফটার, আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে দেখেন, আমরা সেন্টেন্স দেখি। দেখেন আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। দেখেন তাহলে এই যে আই হ্যাড রিচ দ্য স্টেশন এটা হচ্ছে এক নম্বর ঘটনা, বিফোর দ্য ট্রেন লেফট এটা হচ্ছে দুই নম্বর ঘটনা। তাহলে যেই ঘটনাটা আগে ঘটছে সেটা আমরা পাস্ট পারফেক্টে লিখছি, যেই ঘটনাটা পরে ঘটেছে সেটা আমরা পাস্ট ইনডিফিনিটে লিখছি। তাহলে এই দুটো যদি আমরা একসাথে লিখি তাহলে কি হবে? আমি স্টেশনে পৌঁছানোর আগেই, আই হ্যাড, আই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, অর্থাৎ স্টেশন ট্রেন ছাড়ার পূর্বেই আমি সেখানে পৌঁছেছিলাম। তাহলে আমি পৌঁছেছিলাম আগে আর ট্রেন ছিল পরে। ঠিক আছে। এরপরে আসেন এটাকে আমরা যদি আফটার দিয়ে লিখি তাহলে লিখতাম কিভাবে? আই রিচ দ্য স্টেশন
আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছেছিলাম পরে আর ট্রেন চলে গিয়েছিল আগে। তাহলে এই যে এটা হচ্ছে আমার 1 নাম্বার ঘটনা, আর এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার ঘটনা। ঠিক আছে, তাহলে এখানে হ্যাঁ আগের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। গুড। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এইটা, যে বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট বসাবো এবং বিফোরের পরে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। আফটারের ক্ষেত্রে সেই জিনিসটা উল্টো হয়ে যাবে। এখন আসেন যে দুইটা ঘটনা যদি পরপর হয় এবং সেটা থেকে আপনি যদি সিন্স দিয়ে লিখতে চান, এটা একটু মনোযোগ দেন, এই সিন্সের ব্যাপারটা অনেকেই হচ্ছে আপনার উল্টায় ফেলেন। দুইটা ঘটনা পরপর ঘটলে সিন্স যুক্ত যে ক্লজটা থাকবে সেটা সব সময় পূর্বের ঘটনা নির্দেশ করে। এই ব্যাপারটা ভালো করে খেয়াল করেন। দুইটা ঘটনা পরপর ঘটছে এবং সেই ঘটনাটা আপনি যদি সিন্স দিয়ে লিখেন, তাহলে সিন্স যুক্ত যে ক্লজটা থাকবে সেইটা সবসময় আগের ঘটনাটা নির্দেশ করে। এবং এই সিন্স যুক্ত ক্লজটা বাক্যের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। এক্সাম্পল দেখেন, ইট ইজ 2 years সিন্স আই হ্যাড এ হলিডে। 2 বছর আগে আমি হলিডে পেয়েছিলাম। তাহলে দেখেন এই যে ইট ইজ 2 years, এটা হচ্ছে আমার একটা ঘটনা, এবং আরেকটা ঘটনা হচ্ছে সিন্স আই হ্যাড এ হলিডে। এখানে দুইটা ঘটনা। এখন আসেন এখানে কোন ঘটনাটা আগের? আই হ্যাড এ হলিডে, এটা হচ্ছে আমার আগের ঘটনা। মানে যদি আমি সিরিয়াল করি তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ঘটনা, আর সিরিয়ালে এটা হচ্ছে আমার 2 নাম্বার ঘটনা। জি জি, বিপরীত অর্থ দিচ্ছে, বিপরীত অর্থ দিচ্ছে। সিন্স ফর এখনো বুঝি না ভালোভাবে, আপনি একটু রেকর্ড দেখে নিন। আপনি রেখাটা, আপনি রেকর্ড 2-3 বার দেখবেন, কারণ সিন্স এবং ফর অলরেডি আমরা পার করে আসছি, আমরাও এখানে যাব না। ইট ইজ 2 years সিন্স আই হ্যাড এ হলিডে, তাহলে এই যে আই হ্যাড এ হলিডে এটা হচ্ছে আমার অতীতের ঘটনা। তার মানে এটা যদি আমি সিরিয়াল করি এটা হচ্ছে 1 নাম্বার, আর সিরিয়ালে এটা হচ্ছে আমার 2 নাম্বার ঘটনা। তাহলে সেন্স যুক্ত ক্লজটাতে আমি যে ঘটনাটা আগে ঘটেছে সেইটা আমি লিখেছি এখানে, সেটাই বলা হচ্ছে যে পূর্বের ঘটনাটা নির্দেশ করে সিন্স সব সময়। আচ্ছা, এরপরে দেখেন, মহিন হ্যাজেন্ট ফোনড, মহিন এখনো ফোন করেনি। মহিন হ্যাজেন্ট ফোনড, মহিন এখনো ফোন করেনি সিন্স হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা যাওয়ার পরে এখনো ফোন করে নাই। তাহলে দেখেন হি ওয়েন্ট টু ঢাকা, এই ঘটনাটা ঘটেছিল আগে, 1 নম্বর ঘটনা, আর মহিন হ্যাজেন্ট ফোন এটা হচ্ছে 2 নম্বর ঘটনা। তাহলে যেই ঘটনাটা আগে ঘটেছে তার সাথে সিন্স বসে। এই ব্যাপারটা মাথায় রাখলে আপনি সিন্স যুক্ত যে কোনো শূন্যস্থান পূরণ করতে পারবেন। আর একটা দেখেন এক্সাম্পল, সিন্স শি মুভ টু দ্য সিটি হার লাইফ হ্যাজ চেঞ্জড ড্রামাটিক্যালি। তো দেখেন এই যে লাইফ হ্যাজ চেঞ্জড ড্রামাটিক্যালি এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট, আর শি মুভড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে হার লাইফ হ্যাজ চেঞ্জ এটা হচ্ছে 2 নম্বর ঘটনা, আর শি মুভড দ্য সিটি এটা হচ্ছে 1 নম্বর ঘটনা। তার মানে সে আগে শহরে গিয়েছিল, তারপরে তার লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে। এই কারণে সিন্সের সাথে সিরিয়াল যদি আমরা করি তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট বসিয়েছি, আর এরপরে সিন্সের পরে আমরা প্রেজেন্ট পারফেক্ট বসিয়েছি। এটা একটা স্ট্রাকচার আছে, আমি আপনাকে স্ট্রাকচার মনে রাখতে বলবো না, আপনি জাস্ট এটাই মাথায় রাখবেন যে সিন্সের সাথে সবসময় আগের ঘটনাটা হয়, প্রিভিয়াস ঘটনাটা সবসময় সিন্সের সাথে বসে। তারপর দেখেন এটা একই এক্সাম্পল। এখন আসেন এইটা, এইখানে কোনটা হয় বলেন? 1 2 3 4, এখানে শূন্যস্থানে কোনটা হয় বলেন? They suffered much since tornado dashed their village. They suffered much. দেখেন সাফার্ড হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, সাফার্ড হচ্ছে পাস্ট ইনডিফিনিট। গুড, তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাড হিট। হ্যাড হিট হবে আমার সঠিক উত্তর। কেন? কারণ আমরা বলেছি সিন্স যুক্ত যে ক্লজটা, সিন্স যুক্ত যে ক্লজটা সেটা সবসময় আগের ঘটনা নির্দেশ করে। তাহলে সাফার্ড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আগে কি? পাস্ট ইনডিফিনিটের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, এই কারণে এখানে হ্যাড হিট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, এটা আমরা অলরেডি উত্তর আছে এখানে। কারণ আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এটাও ওই অতীতকালে দুইটা ঘটনার মতোই সেম। দেখেন দুইটা ঘটনা, একটা ঘটনা আগে অন্যটা পরে, তবে আগেরটা চলমান ছিল আর পরেরটা চলমান ছিল না। তাহলে আগেরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দেখেন, দ্য পেশেন্ট হ্যাড বিন ক্রাইং, পেশেন্ট কান্না করছিল ফর 2 years, 2 ঘন্টা ধরে কান্না করছিল। এইটাকে আমরা
লিখতে পারি কিভাবে? দেখেন, একটু আগে আমরা যে স্ট্রাকচারটা শিখেছিলাম বিফোর এবং আফটার দিয়ে, সেই সেম স্ট্রাকচারটা আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবেন, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, এবং সেটা হচ্ছে আফটারের ক্ষেত্রে সেটা হবে উল্টা। তারপরে দেখেন, যেমন রহিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুম বিফোর হি ফাইনালি সাকসিডেড, দ্য রেইন স্টার্টেড আফটার হি হ্যাড বিন প্লেয়িং ফর এন আওয়ার। একই নিয়ম। এরপরে আসেন আমরা একটু পরে রিক্যাপ করতেছি, ফিউচারে খুব বেশি নাই, এরপরে আমরা একটা ব্রেক দিব। ফিউচার ইনডিফিনিট তার মানে ভবিষ্যতে কোনো কাজ হবে, দে শেল কল মি, আই উইল টেক দ্য ক্লাস, আমরা স্ট্রাকচার অলরেডি দেখে ফেলেছি। ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, যেমন দে শেল বি প্লেইং ক্রিকেট, আই উইল বি টেকিং ক্লাস। এরপর আসেন ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও যখনই পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট আসে তখনই হচ্ছে দুইটা ঘটনা ঘটে, মানে দুইটা ঘটনা নিয়ে আমরা ডিল করতে হয়। যেমন দেখেন, ভবিষ্যতে দুইটা কাজ হবে, তার মধ্যে যেটা আগে হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট বলবো, আর যেটা পরে হবে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। আসার কথা হচ্ছে ফিউচার পারফেক্টের ইউজ তেমন নাই বললেই চলে, এবং পরীক্ষাতেও ফিউচার পারফেক্ট আসে না, এখন তেমনটা আসতে দেখা যায় না। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্টের মতোই এটা, অতীতকালে দুইটা ঘটনা যেরকম আমরা পাস্ট পারফেক্টে বলছি, এখানে আমরা বলবো ভবিষ্যতে দুইটা ঘটনা, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। যেটা আগে ঘটবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট বলবো, আর যেটা পরে ঘটবে সেটাকে আমরা, এইখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হচ্ছে যে ঘটনাটা পরের সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিটও বলতে পারি অথবা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারি, যে কোনো একটা। এক্সাম্পল দেখেন, আই উইল হ্যাভ রিচড টু দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভস অথবা উইল লিভ। এখানে আমরা লিভস বসিয়েছি কেন? কারণ এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসাইতে পারি, অথবা আমরা এখানে ফিউচার ইনডিফিনিট বসাইতে পারি। এখানেও বিফোর আফটারের ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটবে, আপনি বিফোরের আগে ফিউচার পারফেক্ট বসাবেন আর আফটারের পরে ফিউচার পারফেক্ট বসাবেন। ঠিক আছে, এইখানে এই এই স্লাইডটা গুরুত্বপূর্ণ। দেখবেন মাঝে মধ্যে ফিউচারের কোনো নির্দিষ্ট সময় নির্দেশ করছে, এই ধরনের কিছু কিছু সেন্টেন্সে এরকম বাই লেখা থাকে, বাই যুক্ত একটা সময় থাকে, যেমন বাই 2300, এরকম বাই যুক্ত সময় যদি থাকে সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্টে লিখি। যেমন বাই 2300 দ্য সায়েন্টিস্ট উইল হ্যাভ ইনভেন্টেড আ প্যানাসিয়া, অর্থাৎ 2300 সালের মধ্যে বিজ্ঞানীরা একটা প্যানাসিয়া আবিষ্কার করে ফেলবে। প্যানাসিয়া মানে কি? সর্বরোগের ওষুধ। আই শেল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM, আমি 5টার মধ্যে কাজটা শেষ করে ফেলবো। এরকম বাই যুক্ত যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টটা আমরা ইউজ করতে পারি, সরি ফিউচার পারফেক্ট আমরা ইউজ করতে পারি। যেমন দেখেন, বাই দ্য টাইম শি উইল গেট এয়ারপোর্ট, বাই দ্য টাইম শি উইল গেট এয়ারপোর্ট, এরপরে বাইয়ের পরের যেই ক্লসটা আছে দেখেন, হার ফোন উইল হ্যাভ অলরেডি ডাইড। দেখেন বাই যুক্ত যে ক্লসটা আছে এর পরের যেই ক্লস সেটাকে আমরা প্রেজেন্ট ফিউচার পারফেক্ট বসাইছি। ঠিক আগের সেন্টেন্সটা যেটা পার্থক্য আমাদের ছিল সেটা হচ্ছে বাই যোগ একটা ফ্রেজ ছিল, এটা হচ্ছে বাই যুক্ত একটা ফ্রেজ, এটাও কিন্তু বাই যুক্ত একটা ফ্রেজ। আর এরপরে চেঞ্জটা কি হয়েছে, বাই যুক্ত ফ্রেজ না হয়ে বাই যুক্ত একটা ক্লজ হয়ে গেছে, এবং এরপরে নিয়মটা কিন্তু সেমই থেকেছে, আর ফোন উইল হ্যাভ ফিউচার পারফেক্টে আছে। ঠিক আছে, এরপরে আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ কোনো সময় হতে অনবরত যদি চলতে থাকবে বোঝায়, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বুঝি। এটা খুব একটা ব্যবহার নাই, এটা চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট নাইস টু নো। আই শেল হ্যাভ বিন স্টাডিং ইন দিস ইউনিভার্সিটি ফর 5 ইয়ার্স, আমি এই ইউনিভার্সিটিতে আগামী 5 বছর পড়ব। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। আপনি মনে করতে পারবেন না, বা আপনি এরকম প্রশ্ন পাবেন না যে এরকম একটা পরীক্ষাতে প্রশ্ন আসছে যেখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয় না, আসে না বললেই চলে। ঠিক আছে, সুতরাং এটাও চাইলে স্কিপ করতে পারেন। তাহলে এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে টেন্সের জিনিস। চলেন আমরা একটু একদম শুরু থেকে রিক্যাপ করে আসি। ঠিক আছে, শুরু থেকে আবার হচ্ছে রিক্যাপ করে আসি। ওকে, দেখেন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কোথায় কোথায় ইউজ হয় সেটা আমরা দেখবো। প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ হয়, এটা খুবই সহজ,
আমি একটা বলে যাচ্ছি, বর্তমানে কোনো ঘটনা, অভ্যাসগত কোনো কাজ, চিরন্তন কোনো সত্য, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, কোন একটা কাজ শিডিউল করা আছে, ভবিষ্যতে হবে কিন্তু সেটা শিডিউল করা, যে আমি এটা অমুক তারিখ করব, তমুক তারিখ করব, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করি। কোন কোটেশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। ঐতিহাসিক সত্য ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। ভার্ব অফ পারসেপশন বা স্টেটিভ ভার্ব যেগুলো আছে সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। এটা আমি আপাতত স্কিপ করছি, কন্ডিশনাল টেন্স যখন, কন্ডিশনাল সেন্টেন্স যখন পড়াবো তখন আমি বলবো। সিগন্যাল ওয়ার্ডগুলো এগুলো আপনারা মোটামুটি পারেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে শুধু একটা ব্যবহারই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিয়ার ফিউচার যখন হবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি, যেমন আই এম কামিং টুমরো, আমি আগামীকাল আসছি। ওকে, এরপর আসেন সিগন্যাল ওয়ার্ডগুলো কি কি, নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এইগুলোর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এরপরে আসেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা হচ্ছে, কন্টিনিউয়াস টেন্সে ডিউরেশন সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে না। যেমন আই এম ওয়াচিং আ মুভি, অথবা আই এম ওয়াচিং ক্রিকেট, আই এম ওয়াচিং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা দেখছি। কিন্তু এখানে আপনি ক্রিকেটটা কত সময় ধরে দেখছেন, কতক্ষণ দেখছেন, এটা কিন্তু কোনো টাইম ডিউরেশন দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই ডিউরেশনটা আমরা বুঝতে পারি। এখন আসেন এই ডিউরেশনটা বোঝার ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা শব্দ আছে, সেই শব্দগুলো সম্পর্কে, সেই শব্দগুলোর ইউজ সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। দেখেন সবাই একটু খেয়াল করেন, ধরেন একটা ফানি এক্সাম্পল দেই। ফানি এক্সাম্পলটা হচ্ছে কি রকম, ধরেন, আচ্ছা ফানি এক্সাম্পল না, ধরেন হচ্ছে একটা বাস্তবধর্মী এক্সাম্পল দেই। ধরেন তামিম, আবার সাকিব ফ্যানরা রাগ করেন না, আমি তামিম ফ্যানও না, আমি সাকিব ফ্যানও না, জাস্ট এখানে তামিম নামটা নিছি। তামিম যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত সেরা ওপেনার, সেহেতু তার নামটা এখানে নেওয়া হয়েছে। দেখেন আমি বললাম যে তামিম হ্যাজ বিন ব্যাটিং ফর 2 আওয়ার্স। তাই বললাম যে তামিম 2 ঘন্টা ধরে ব্যাট করছে। তাহলে এইখানে আমি যখন ফর বসাচ্ছি, তাহলে এইখানে আমি একটা ডিউরেশন পাচ্ছি, একটা পিরিয়ড পাচ্ছি, একটা পিরিয়ড আমি এখানে পাচ্ছি যে কত ঘন্টা ধরে চলছে সেটা আমি পাচ্ছি। আবার ধরেন আমি বললাম যে তামিম হ্যাজ বিন ব্যাটিং সিন্স 10 PM। 10টা থেকে তামিম, সিন্সটা আমরা কোথায় ইউজ করছি, তামিম হ্যাজ বিন ব্যাটিং সিন্স 10 PM। তামিম 10টা থেকে ব্যাট করছে। তাহলে এই যে 2 আওয়ার্স থেকে আপনি পিরিয়ড বুঝতে পারতেছেন যে কত সময় ধরে খেলছে। আর 10 PM বলতে আপনি বোঝাচ্ছেন এক্সাক্ট টাইম, যে 10টা থেকে তামিম ব্যাটিং করছে। ঠিক আছে, তাহলে এই যে সিন্স দিয়ে আপনার পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে 10টা। আর এইখানে আপনি চাইলে ফ্রম ইউজ করতে পারেন, ফ্রম। এখন আমি আর একটা এক্সাম্পল দিলাম যে তামিম হ্যাজ বিন ব্যাটিং ডিউরিং রেইন। তাহলে বৃষ্টি কিছুক্ষণ আসছিল, এই বৃষ্টির সময় থেকেই তামিম ব্যাটিং করছে। তাহলে এখানে ডিউরিং দিয়ে আমি একটা ইভেন্ট বুঝাচ্ছি, আর এখানে সিন্স বা ফ্রম দিয়ে আমি একটা নির্দিষ্ট টাইম বুঝাচ্ছি। নির্দিষ্ট টাইম বলতে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট। আর পিরিয়ড বোঝাচ্ছে আমি কি দিয়ে, 2 আওয়ার্স বোঝাচ্ছি। দেখেন এখানে টাইম পিরিয়ড অনেকে বুঝেন না। ধরেন এইটা হচ্ছে আমার একটা টাইম, ঠিক আছে, ধরেন এইটা হচ্ছে আমার, এখানে হলো 10টা, এখানে হইলো ধরেন এখন বাজতেছে ধরেন 12টা। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম কোনটা, এই যে 10টা বাজে এটা হচ্ছে আমার একটা পয়েন্ট অফ টাইম, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট অফ টাইম 12টা। আর যদি আমি পিরিয়ড বলি সেটা হচ্ছে এই পুরো টাইম পিরিয়ডটা 4 আওয়ার্স, 4 আওয়ার্স। ঠিক আছে, যখন আমি এরকম এই পিরিয়ডটা বোঝাচ্ছি তখন আমি ফর ইউজ করব, যখন এরকম পয়েন্ট বোঝাচ্ছি তখন আমি হচ্ছে সিন্স ইউজ করব। এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আমরা ইউজ করি যেই কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু বর্তমানের সাথে কানেক্টেড আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করি। তারপরে এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব, আমরা হচ্ছে ইমিডিয়েট পাস্টের ক্ষেত্রে আমরা ইউজ করব, তারপরে হচ্ছে আমরা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি। এছাড়াও
আমরা অনগোয়িং কোনো অ্যাকশন, কন্টিনিউয়াস কোনো অ্যাকশন, অর্থাৎ অনেকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেরকম, সেই একইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টটাও ইউজ করতে পারি, একই জায়গাতে আমরা প্রেজেন্ট পারফেক্টটাও ইউজ করতে পারি। তারপরে হচ্ছে সিগন্যাল ওয়ার্ডগুলো দেখলাম, জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সোফার, সিন্স ফর, টিল নাও, জাস্ট নাও। তাহলে এখান থেকে ইয়েট এবং অলরেডি ব্যবহারটা আমরা দেখেছিলাম। ইয়েট দিয়ে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বোঝায়, অলরেডি দিয়ে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোঝায়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। এখন এই যে ইয়েট, ইয়েট শব্দটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বসতে পারে। যদি ইয়েট প্রেজেন্ট পারফেক্ট ছাড়া অন্য কোনো সেন্টেন্সে বসে বা অন্য কোনো টেন্সে সে বসে, তখন দেখা যায় যে সে আসলে ওইখানে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে না। যেমন আমি বললাম যে আই অ্যাম ইয়েট টু পে মাই ডেপ্ট, তার মানে আমি এখন আমার ঋণ পরিশোধ করিনি। তাহলে এই যে ইয়েট টু, তাহলে ইয়েট টু এখানে আছে, ইয়েট আছে, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসছে এবং এটার পর একটা টু বসছে। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে এখানে মাথায় রাখতে হবে। তারপরে আমরা দেখলাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটে মেইন জিনিসটাই হচ্ছে যে এই কাজটা অতীতকালে শেষ হয়ে গিয়েছিল। অতীতের কোনো অভ্যাসগত কর্মের ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারি, সেখানে আমরা ইউজড টু বসাইতে পারি অথবা উডও বসাইতে পারি। সিগন্যাল ওয়ার্ডগুলো হচ্ছে অতীত নির্দেশক কোনো সময় জ্ঞাপক কোনো শব্দ যদি থাকে, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব। পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে কোনোটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতের দুইটা ঘটনা, একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে। যেটা আগে ঘটেছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো, যেটা পরে ঘটেছে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো। এবং এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি, সেক্ষেত্রে আমরা বিফোর দিয়ে লিখতে পারি এবং আমরা আফটার দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। দেখেন, যেমন আমি বললাম যে যেমন হচ্ছে ধরেন বললাম আমরা খাওয়ার, আমি আগে খেয়েছি পরে ঘুমিয়েছি। তাহলে আমি আগে খেয়েছি, এটা হচ্ছে আমার আগের কাজ, এটাকে আমি পাস্ট পারফেক্টে লিখবো। আমি পরে ঘুমিয়েছি, তাহলে এটাকে আমার পরের কাজ, এটাকে আমি পাস্ট ইনডিফিনিটে লিখবো। তাহলে আমি বলতাম এরকম যে আই হ্যাভ টেকেন, আই হ্যাড টেকেন মাই ডিনার, আই হ্যাড টেকেন মাই ডিনার বিফোর আই স্লেপ্ট। অর্থাৎ আমি ঘুমানোর আগে আমার ডিনার সেরে নিয়েছিলাম। তো এটাকে আমি যদি আফটার দিয়ে লিখি, তাহলে কি হবে? আমি আফটার দিয়ে লিখলে হবে এরকম যে আই স্লেপ্ট, আই স্লেপ্ট আফটার আই হ্যাড টেকেন মাই ডিনার। তাহলে আফটারের পরে আমি পাস্ট পারফেক্ট নিয়েছি, আর বিফোরের আগে আমি পাস্ট পারফেক্ট নিয়েছি। এই জিনিসটা মাথায় রাখলে চলবে। আর আরেকটা হচ্ছে, আমি যেরকম প্রেজেন্ট পারফেক্টের জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে পারি, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জায়গায় প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি, ঠিক সেমভাবে আপনি এই যে বিফোর আফটার যে রুল, এইখানেও সেম জিনিসটা হবে। আপনি বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও বাক্যটা লিখতে পারেন, এবং আফটার, যদি আপনি আফটার দিয়ে লিখতে চান, সেক্ষেত্রে সেটা আফটারের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে মাথায় রাখবেন যে এইটা আর কি, এই স্ট্রাকচারটা, অর্থাৎ এই পাস্ট পারফেক্টের জায়গায় এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হইতে পারে। এই বিফোরের আগে পাস্ট পারফেক্টের জায়গায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে সিন্সের ব্যবহার। সিন্সের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবেন যে সিন্স সবসময় আগের ঘটনাটা নির্দেশ করে। যদি দুইটা ঘটনা হয়, সিন্স সবসময় পূর্বের যে ঘটনা, সেই পূর্বের ঘটনাটা নির্দেশ করবে। আর টেন্সের একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা খেয়াল রাখবেন। যেমন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, এর আগের যে ঘটনাটা ঘটবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট, এর আগের যে ঘটনাটা ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, এর আগের যে ঘটনাটা ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ আপনি যদি সিরিয়াল করেন, তাহলে 1 নম্বর ঘটনা হচ্ছে পাস্ট পারফেক্ট, 2 নম্বর ঘটনা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, 3 নম্বর ঘটনা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং 4 নম্বর ঘটনা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই সিরিয়ালটা আপনি মাথায় রাখবেন, এই সিকোয়েন্সটা আপনি মাথায় রাখবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এগুলো আমরা দেখলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অলরেডি বলে ফেলেছি। তারপরে হচ্ছে ফিউচার, ফিউচারের ক্ষেত্রে শেল বসে, উইল বসে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শেল বি এবং হচ্ছে উইল বি বসে। ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও দুইটা ঘটনা, যেই ঘটনাটা আগে ঘটবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট বলবো, যেটা পরে ঘটবে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট বলতে পারি, অথবা আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারি।
ঠিক আছে? এবং এখানেও বিফোর আফটারের ক্ষেত্রে সেম জিনিসটাই খাটবে, বিফোরের আগে ফিউচার পারফেক্ট এবং আফটারের পরে ফিউচার পারফেক্ট হবে। আর এখানে আরেকটা সুন্দর নিয়ম আমরা শিখেছি, সেটা হচ্ছে বাই। বাইযুক্ত ফ্রেজ বা ক্লজ এর পরে, খেয়াল করেন, বাইযুক্ত বাইযুক্ত ফ্রেজ বাইযুক্ত ফ্রেজ অথবা ক্লজের পরে ফিউচার পারফেক্ট বসে। ঠিক আছে? বাইযুক্ত ফ্রেজ বা ক্লজের পরে ফিউচার পারফেক্ট বসে। ওকে, সিন্সের সিকোয়েন্সটা আবার বুঝাইতাম। আচ্ছা দেখেন, আমি ভাবছিলাম যে আজকে কন্ডিশনাল শেষ করব, আমি আজকে কন্ডিশনাল শেষ করব না। কন্ডিশনালের ক্লাস করার আগে আপনারা হচ্ছে রেকর্ডটা দেখে আসবেন। ঠিক আছে? কন্ডিশনালের রেকর্ডটা আপনারা আগে দেখে আসবেন, কন্ডিশন এখন আমি পড়াবো না। তাহলে হচ্ছে আমার জন্য বুঝাইতে সুবিধা হবে, কারণ আমার এই টেন্সের জন্য আমি ভেবেছিলাম যে আমি এটার জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় নিব, 1.25 ঘন্টা সময় নিব। অলরেডি আমার সময় চলে গেছে 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে? সিন্সটা একটু বুঝাই দিই, দেখেন। এই সবাই খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু সবাই একটু মনোযোগ দেন, সিন্সটা একটু বুঝিয়ে দিই। দেখেন, সিন্সের প্রথম যে শর্ত শর্ত সেটা হচ্ছে সিন্স সবসময় অতীতকে নির্দেশ করে। এইটা আগে মাথায় ঢুকান। সিন্স সবসময় অতীতকে নির্দেশ করে। আচ্ছা, এখন আসেন, আই এর সাথে হ্যাজ না হয়ে হ্যাভ কেন হয় প্লিজ একটু বলেন। আচ্ছা, আপনার নাম শাহিন কেন? আপনার নাম শাহিন কেন বলেন? এটার উত্তর কি বলেন? আপনার নাম শাহিন কেন? আপনার নাম শাহিন একটা রিনা কেন? আপনার আব্বা আম্মা রাখছে, এই কারণে আপনার নাম শাহিন একটা রিনা। এখন যারা ইংরেজি গ্রামারের রুলস বানাইছে তারা বলছে আয়ের পরে হ্যাভ হবে, আয়ের পরে হ্যাজ হয় না, হ্যাজ আমরা আয়ের পরে বসাবো না। এটা তারা বলে দিছে, এটা নিয়ম। এই কারণেই আমরা আই হ্যাভ বসাই। এখন ধরেন, আপনি যদি আপনি যদি প্রশ্ন করেন যে আম, আর ধরেন হইলো যে কলা। এখন আপনি যদি প্রশ্ন করেন যে কলাকে কেন কলা বলে, কলাকে কেন আম বলে না, বা আমকে কেন আম বলে, আমকে কেন কলা বলে না, এটা কোনো উত্তর নাই। কারণ কেউ একজন বলছে যে এইটার নাম হচ্ছে আম, তখন থেকে সবাই বলা শুরু করছে হ্যাঁ এইটাই হচ্ছে আম। কে একজন শুরুতে বলছে এটা হলো কলা, তাহলে এটাকে সবাই বলা শুরু করছে কলা। ঠিক আছে? এটার কোনো হচ্ছে ইয়া নাই, এটার কোনো নিয়ম নাই। এটার এটাই নিয়ম। ঠিক আছে? হ্যাঁ, ওই তো আপনার আপনার ইয়ে ঠিক আছে, আপনার আপনার যুক্তি ঠিক আছে, আই তো সিঙ্গুলার, কিন্তু আই সিঙ্গুলার হইলেও আই এর সাথে হ্যাভ হয়। ঠিক আছে? ফার্স্ট পার্সন, এবং হচ্ছে আপনার যেগুলো প্লুরাল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে প্লুরাল, থার্ড পার্সন, প্লুরাল, সেগুলোর সাথে হ্যাভ হয়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল এগুলোর সাথে সবসময় হ্যাভ হয়। আর থার্ড পার্সন সিঙ্গুলার এগুলোর সাথে সবসময় হ্যাজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন সিন্সটা বুঝাই। সিন্স হচ্ছে, সিন্স সবসময় অতীতকে নির্দেশ করে। এটা একটু মাথায় ঢোকান শুরুতে, এক নাম্বার জিনিস। আচ্ছা, এখন এই 1 নাম্বার জিনিস আপনি যখন দেখলেন, তখন আপনার মাথায় হুট করে যে প্রশ্নটা আসছে যে আপনি বললেন সিন্স অতীতকে নির্দেশ করে, তাইলে আমরা না সিন্সকে প্রেজেন্টে ইউজ করি? সিন্সকে তো আমরা প্রেজেন্ট পারফেক্টে ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। তাইলে সেখানে আমরা, তাইলে সেটা তো বর্তমান, সেখানে অতীত কেমনে আসলো? সেটাও টেকনিক্যালি অতীত। কিভাবে? যেন আমি বললাম হি হ্যাজ লিভড হিয়ার সিন্স 2010। এখন আসেন, এই যে সিন্স 2010, এটা অলরেডি এটা অলরেডি অতীত হয়ে গেছে না? এটা তো অলরেডি অতীত হয়ে গেছে। আমি 2010 সাল থেকে বাস করছি, এখনো করছি, কিন্তু এটা অলরেডি অতীত। এরকম দেখবেন সিন্স যুক্ত যত সেন্টেন্স আপনি পাবেন, সব সেন্টেন্সেই এরকম অতীত নির্দেশ করে সব সময়। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার জিনিস, যে সিন্স সবসময় অতীত নির্দেশ করে, এটা ছিল 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে প্রেজেন্টে, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে সিন্স বসলেও সেটাও আসলে অতীতকেই নির্দেশ করে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসছি যে সিন্স যুক্ত ক্লজ সবসময় অতীত নির্দেশ করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিন যুক্ত ক্লজ। এখন আসেন যে সিন্স যুক্ত যদি আপনার 2টা ক্লজ থাকে, সিন্স যুক্ত যদি 2টা ক্লজ থাকে, ঠিক আছে, ধরেন আমি বললাম যে আই হ্যাভ নট সিন হিম, এটা হচ্ছে একটা ক্লজ, আই হ্যাভ নট
সিন হিম, আরটা আমি বললাম যে হিজ ফাদার ডাইড, হিজ ফাদার ডাইড। এখন আমাকে বলেন এখানে দুইটা ঘটনা, এক এবং হচ্ছে 2 নাম্বার ঘটনা। এখন আমি যদি এটা সিন্স দিয়ে লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখবো? আমি লিখবো এভাবে যে আই হ্যাভ নট সিন হিম সিন্স হিজ ফাদার ডাইড। তাহলে এই যে সিন্স যুক্ত যেই ক্লজটা আছে এইটা কিন্তু অতীতের ঘটনা নির্দেশ করছে, এবং সেটা কোন অতীত? সেটা হচ্ছে যদি দুইটা ঘটনা ঘটে, দুইটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটছে সিন্স সেটাকে নির্দেশ করবে। তো দেখেন এখানে যদি এই সিন্স যুক্ত বাক্যটাতে যদি আপনার শূন্যস্থান থাকতো তাহলে আমি কি লিখতেন? তাহলে এখানে আপনি ডাইট বসাইতেন। ঠিক আছে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখেন যে আই এম ডুইং দিস, হি হ্যাজ নট কাম। এটাকে যদি আপনি সিন্স দিয়ে লেখেন, আপনি 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 কিভাবে লিখবেন? আপনি লিখবেন এইভাবে যে আই এম ডুইং দিস সিন্স হি হ্যাজ নট কাম। তাহলে এখানেও দেখেন এই যে হ্যাজ নট কাম এটা কিন্তু অতীতের, হ্যাজ নট কিন্তু অলরেডি অতীতের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এইটাই বুঝাইছি যে সিন্স সবসময় অতীতের ঘটনাকে নির্দেশ করে। এই সিম্পল জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাইলে সিন্স যুক্ত যদি কোনো শূন্যস্থান পূরণ পান তাইলে আপনি সেটা ইজিলি দেখাইতে পারবেন। আমার কাছে মনে হয় আমি যখন আপনাদের কিছু ক্লাস দেখি তখন রিয়েল ফাস্ট মনে হয়, তাছাড়া স্লো সবাই বুঝে এমন ক্লাস, ইটস গুড অ্যাকচুয়ালি। ওকে, সিকোয়েন্সটা কেমনে মনে রাখবো? আচ্ছা, সিকোয়েন্সটা হচ্ছে এরকম, ধরেন এখন সমস্যা হচ্ছে যে আমি যেভাবেই বলি না কেন, হ্যাড হ্যাড নিয়ে কনফিউশন। সমস্যা হচ্ছে আমি যেভাবে বলি না কেন এখানে হচ্ছে কনফিউশন কারণ থাকে। আচ্ছা দেখেন সিকোয়েন্সটা হচ্ছে এরকম, সিকোয়েন্সটা আমি হচ্ছে দেখেন সিকোয়েন্সটা হচ্ছে আমি পাস্ট থেকে প্রেজেন্টে আসতেছি, সিকোয়েন্সটা হচ্ছে আমি পাস্ট থেকে প্রেজেন্টে আসতেছি। আমি যদি পাস্ট থেকে প্রেজেন্টে আসি তাইলে প্রথমটা হবে আপনার পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টা হবে পাস্ট ইনডিফিনিট, তৃতীয়টা হবে প্রেজেন্ট পারফেক্ট, 4 নাম্বার হবে প্রেজেন্ট ইনডিফিনিট। সিকোয়েন্স হচ্ছে এইটা। এখন আসেন আপনি বলতে পারেন যে তাইলে বাকি এখানে বাকি টেন্সগুলো কই? বাকি টেন্সগুলো এই যে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অথবা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে পাস্ট ইনডিফিনিট অথবা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক সেম ভাবে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাই হচ্ছে টেন্সের সিকোয়েন্স, এইটাই হচ্ছে টেন্সের সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা যদি না বুঝেন তাহলে হচ্ছে রেগুলার ব্যাচের যে টেন্সের ক্লাসটা সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেটা দেখে আসবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ করছি। বাকি যে কনফিউশনগুলো আছে আপনি একটু খাতায় লিখে রাখেন। কন্ডিশনালের ক্লাসটা এখন হচ্ছে না, কন্ডিশনাল আপনারা যে ক্লাসটা হয়েছে আপনাদের রেগুলার যে ক্লাসটা করানো আছে কন্ডিশনাল সেই ক্লাসটা প্লিজ একবার দেখে আইসেন। ঠিক আছে, কন্ডিশনাল ক্লাসটা একবার দেখে আইসেন। এটা হচ্ছে যে আমার যেহেতু ক্লাস আছে যে কোনো একটা সুবিধাজনক সময়ে এটা নিয়ে দিব। তাহলে আপাতত আপনারা প্রথম ক্লাস হলো টেন্স, বিকালে এবং হচ্ছে রাতে আপনাদের আরেফিন স্যারের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, হেড হেড হেডের কনফিউশন। আচ্ছা দেখেন হেড হেড ব্যাপারটা হচ্ছে, হেড হেডের যে ব্যাপারটা সেটা হইলো সেটা হইলো এরকম, ধরেন বললাম হ্যাভ অথবা হচ্ছে হ্যাজ, এইটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ঠিক আছে, তো আমি বললাম যে আই হ্যাভ আকাশ, এটাকে যদি আপনি পাস্ট পারফেক্টে লিখেন তাহলে আপনি কি লিখবেন? তো লিখবেন আই হ্যাড হ্যাড এ কার, আই হ্যাড হ্যাড এ কার। ধরেন আমি এই আই হ্যাড হ্যাড এ কার এটা আমি বিফোর আফটার দিয়ে লিখতে চাই, কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি এরকম, যেমন আই হ্যাড হ্যাড এ কার বিফোর আই বট আ বাস। তাহলে কি এই বাস কেনার পূর্বে আমার একটা গাড়ি ছিল, বাস কেনার পূর্বে আমার একটা গাড়ি ছিল। তাহলে দেখেন এইখানে এই যে হ্যাড হেডটা কেমনে আসছে, হ্যাড হেডটা আসছে কিভাবে? মূলত আই হ্যাভ এ কার এইটারই পাস্ট পারফেক্ট হয়ে গেছে আই হ্যাড হেড এ কার। এই যে সেকেন্ড যে হেড হেডটা, সেকেন্ড যে হেড, এই হেডটা কোন হেড? এটা হচ্ছে এই যে প্রথম যে আই হ্যাভ এ কার এই হ্যাভের
পাস্ট ফর্ম। আর এই হ্যাড কোনটা? এই হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের যে হ্যাড লাগবে সেইটা। এই বুঝতে পারছেন কিনা? জি, আমি তো এটা এটা তো পাস্ট পারফেক্ট লিখলাম। এই যে এটা এটা তো পাস্ট পারফেক্ট লিখলাম, এই যে বিফোর আগে লিখলাম না, বিফোর আগে তো পাস্ট পারফেক্ট লিখলাম। সেকেন্ড, জি, সেকেন্ড হেডটাই হচ্ছে মেইন ভার্বের কাজ করতেছে। সেকেন্ড হেডটা হচ্ছে মেইন ভার্বের কাজ করতেছে। প্রথম যে হেড আছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সেকেন্ড হেডটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই বুঝতে পেরেছেন কিনা বলেন? না, কন্ডিশন আজকে বিকালেও হবে না। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আপনাদের কাজ হচ্ছে জি টেন্সের জন্য অবশ্যই ওয়েবসাইট প্রশ্ন সলভ করবেন। টেন্সের জন্য অবশ্যই ওয়েবসাইটের প্রশ্ন সলভ করবেন। ঠিক আছে। কন্ডিশনাল যে কোনো সুবিধাজনক সময় নিয়ে দেওয়া হবে, মানে আপনাদের প্রেশার হবে না, ওই প্রেশার ছাড়াই হবে। যেমন ধরেন আপনার ওই ইয়ার ক্লাস আছে, যেমন ধরেন আপনার ফ্রেজ এন্ড ইডিয়মের ক্লাস আছে, তারপর হচ্ছে ফ্রেজাল ভার্বের ক্লাস আছে, ওগুলো তো মুখস্থ ক্লাস। ওরকম ফাঁকি দিয়ে কন্ডিশনাল ক্লাস নিয়ে নেওয়া হবে। ঠিক আছে। প্রথম হেডটা অক্সিলিয়ারি ভার্ব না, প্রথম হেডটা প্রথম হেডটা অক্সিলিয়ারি, তবে একই সাথে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আপনারা তো বেসিক ক্লাসটা করবেন, বেসিক ক্লাস করলে এগুলো আহ, ভালো করে বুঝবেন। এখন আমি ওইদিকে গেলে আরো আরো অনেক হাবিজাবি চলে আসবে। ঠিক আছে, অনেক হাবিজাবি চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ গোবিন্দলাল চক্রবর্তী, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, প্রশ্ন ব্যাংক সলভের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আপনার যেটা ব্যাখ্যা প্রয়োজন মনে হবে সেটা ব্যাখ্যা করবেন। ধরুন আপনি একটা কোশ্চেন পারলেন না, এখন সেটা কেন পারলেন না, ওটার ব্যাখ্যা কি সেটা আপনি দেখবেন, কিন্তু সব প্রশ্নের ব্যাখ্যা পড়তে চান না, সব প্রশ্নের ব্যাখ্যা করলে আপনি শেষ করতে পারবেন না। আই হ্যাভ এ কারের পাস্ট রিদি 22। ধরেন ওই যে বলে না যে সারা রাত রামায়ণ পড়ে সকালে উঠে বলতেছে যে সীতা কার মা নাকি সীতা কার বাপ, এরকম একটা এক্সাম্পল দেয় না? আপনার এক্সাম্পলটা হয়ে গেছে ওই রকম। দেখেন, আপনি আবার খেয়াল করেন, এখানে আপনি ব্যাপারটা বুঝেন নাই। দেখেন, অন্য কালিতে লিখি তাইলে ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন, আমি বললাম যে আই হ্যাভ এ কার, এইটার পাস্ট ইনডিফিনিট হচ্ছে আই হ্যাড এ কার। এখন আমাকে যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্ন ছিল যে হ্যাড হ্যাড কখন হয়, তার প্রশ্ন ছিল এরকম যে হ্যাড হ্যাডটা কখন হয়। ওই এক্সাম্পল দেওয়ার জন্য আমি পাস্ট পারফেক্ট নিয়ে আসছি। ধরেন এই যে আই হ্যাড এ কার, এটাকে যদি আপনি পাস্ট পারফেক্টে লিখেন তাহলে কি লিখবেন? লিখবেন এরকম, আই হ্যাড হ্যাড এ কার। আপনি লিখবেন এরকম। ঠিক আছে। তো এখন পাস্ট পারফেক্টের এক্সাম্পল দেওয়ার জন্য তো আমার পাস্ট পারফেক্ট সাধারণত এরকম একলা বসে না, সেটা হচ্ছে বিফোর আফটার বা এরকম হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্সে বসে। সেই কমপ্লেক্স সেন্টেন্সটা আমি এভাবে লিখেছি, আই হ্যাড হ্যাড এ কার বিফোর আই বট এ বাস। বাস কেনার পূর্বে আমার একটা গাড়ি ছিল। এই ক্ষেত্রে বিফোরের আগে তো পাস্ট পারফেক্ট বসে, এই হচ্ছে সেই পাস্ট পারফেক্ট, হ্যাড হ্যাড। এই বুঝতে পেরেছেন কিনা? মডেল টেস্ট, আপনি মডেল টেস্ট আপনি দেন না? মডেল টেস্ট আছে তো আপনাদের, ইংরেজি গ্রামারের মডেল টেস্ট আছে তো, আপনি মডেল টেস্ট দেন। এর প্রেজেন্ট পারফেক্ট কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ হ্যাড এ কার, আই হ্যাভ হ্যাড এ কার, এরকম হবে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আগামীকালকে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।